ওকে, আসসালামু আলাইকুম। আহ আজকে আমাদের দশম ক্লাস হচ্ছে, তবে আমাদের রুটিন অনুযায়ী দশম ক্লাস না। অর্থাৎ ইতোমধ্যে আমাদের 9টা ক্লাস হয়ে গিয়েছে এবং 9টা ক্লাসে আমরা আমাদের রুটিনের 8টা লেকচার শেষ করেছি। রুটিনে যে 8টা লেকচার ছিল সেই 8টা লেকচার শেষ হয়েছে আমাদের 9টা ক্লাসে। কারণ রুটিনে সন্ধির জন্য 2টা ক্লাস ছিল, কিন্তু সেখানে আমরা সন্ধির 3টা ক্লাস নিয়েছি। তো এই কারণে আমাদের একটা ক্লাস বেশি হয়েছে, ক্লাস হয়েছে 9টা, বাট শেষ হয়েছে রুটিনের 8টা লেকচার। তো আজকে আবার আমরা আমাদের রুটিনে যেটা ছিল, রুটিনে ছিল হচ্ছে আহ বাক্য সরি, রুটিনে ছিল হচ্ছে বাংলা বানান। কারণ সন্ধির পরে হচ্ছে আমরা বাংলা বানানের বিষয়টা ইম্পর্টেন্ট। সো বাংলা বানানটা আজকে আমরা পড়বো না, কারণ বাংলা বানানটা পড়বো হচ্ছে আমরা আপনাদের হাতে যখন বই চলে যাবে তখন আমার বাংলা বানানটা আপনাদেরকে বোঝাতে অনেক সুবিধা হবে, বিকজ বইটা আপনাদের হাতে আছে। সো তখন বাংলা বানানটা খুব ইজিলি আমরা দেখাই দিতে পারবো, কারণ ওখানে হচ্ছে বাংলা বানানটা নিয়ম পড়ানোর কিছু নাই। আপনার সামনে থাকবে বই, আমি ধরায় ধরায় জিনিসটা দেখাই দিব যে এটা এই কারণে হয়েছে, এটা এই কারণে হয় নাই। এটা হচ্ছে মেইন থিম। তো বাংলা বানানটা এই জন্য আমরা এখন স্কিপ করতেছি, আমরা একটু পিছিয়ে নিচ্ছি। আমরা আজকে পড়বো হচ্ছে উপসর্গ। আজকের ক্লাসে উপসর্গ পড়বো, এরপরের ক্লাসে পড়বো আমরা হচ্ছে উপসর্গের বিশ্লেষণ। তো এরপরের ক্লাসে আমরা একটা জিনিসই পড়বো, অনলি উপসর্গের বিশ্লেষণ। এই একটা জিনিসই আমাদের মানে খবর আছে, ঠিক আছে। অ্যান্ড অ্যান্ড এই 2টা ক্লাসের পরে হচ্ছে তারপরে আমরা হচ্ছে ধরবো পদ প্রকরণ। পদ প্রকরণের পরে তারপরে আমরা হচ্ছে যাব বাংলা বানান বা সমাস বা কারক ইত্যাদি 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 এগুলোর ক্ষেত্রে। ওকে, তো তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে আমরা লিখে ফেলি উপসর্গ। আমাদের আজকের টেকনিক মানে আজকের টপিক উপসর্গ। ওকে, এখন উপসর্গ থেকে আমরা যদি পড়তে যাই, আমাদের সবার আগে যে জিনিসটা মাথায় থাকা লাগবে সেটা হচ্ছে ভাইয়া উপসর্গ থেকে কি কি ধরনের প্রশ্ন হয়। ঠিক আছে, উপসর্গ থেকে প্রথমেই আমাদের যেটা মাথায় রাখতে হবে যে ভাইয়া উপসর্গ থেকে কি কি ধরনের প্রশ্ন হয়। আমি উপসর্গ টপিক সম্পর্কে পড়বো, কিন্তু উপসর্গের কি কি ধরনের প্রশ্ন হয় তাই জানি না, তাহলে আলটিমেটলি কিন্তু আমার পড়াটা ফলপ্রসূ হবে না। তো এই কারণে আমার আগে কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। তো আমরা যদি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অ্যানালাইসিস করি, বিভিন্ন জব সেক্টরের, বিসিএস এর, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বা অন্যান্য যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার যদি আমরা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অ্যানালাইসিস করি, আমরা উপসর্গ থেকে 6 ধরনের প্রশ্ন দেখতে পাই। সো আমরা প্রথমে এই 6 ধরনের প্রশ্নগুলো আগে একটু দেখে নিব, ঠিক আছে। সো তাহলে একটা হেডলাইন দিয়ে ফেলেন, লিখেন স্যাম্পল কোশ্চেন বা নমুনা প্রশ্ন। স্যাম্পল কোশ্চেন বা নমুনা প্রশ্ন। তো নমুনা প্রশ্নের মধ্যে কি কি আসবে আমরা একটু দেখি। এক নম্বরে লিখেন প্র কোন উপসর্গ। প্র কোন উপসর্গ, ঠিক আছে, এটা একটা নমুনা প্রশ্ন। অর্থাৎ এরকম যে কোনো একটা প্রশ্ন দিতে পারে যে প্র কোন উপসর্গ, অথবা অনা কোন উপসর্গ, অথবা অধি কোন উপসর্গ, অথবা আ কোন উপসর্গ, অথবা উৎ কোন উপসর্গ, হর কোন উপসর্গ, লা কোন উপসর্গ। যে কোনো একটা উপসর্গ দিয়ে প্রশ্ন করতে পারে যে এটা কোন উপসর্গ। এটা একটা স্যাম্পল কোশ্চেন। নাম্বার 2 হচ্ছে প্রহার শব্দের প্র কোন উপসর্গ। প্রহার শব্দের প্র কোন উপসর্গ। প্রহার শব্দের প্র কোন উপসর্গ। সো প্রহার শব্দের প্র কোন উপসর্গ, এটা যদি আমরা পড়তে যাই, মানে এটাও একটা স্যাম্পল কোশ্চেন। অনেক সময় দেখা যায় যে সরাসরি উপসর্গটা না দিয়ে উপসর্গ দিয়ে একটা শব্দ গঠন করে তারপর জানতে চায় যে এটা কোন উপসর্গ। এখন এরকম কোশ্চেন আসতে পারে যে অনামুখ শব্দের অনা কোন উপসর্গ, লাপাত্তা শব্দের লা কোন উপসর্গ, তারপর হচ্ছে প্রতিদিন শব্দের প্রতি কোন উপসর্গ, নিদাগ শব্দের নি কোন উপসর্গ, অতিবৃষ্টি শব্দের অতি কোন উপসর্গ। এরকম প্রশ্ন আসতে পারে, সেটাও একটা কাইন্ড অফ কোশ্চেন। এই ধরনের কোশ্চেন আসতে পারে। নাম্বার 3, যে কোনো একটা উপসর্গ দিয়ে এটার অর্থ কি তা জানতে চাইতে পারে। যেমন যেমন মনে করেন বলা হলো যে রাম ছাগল শব্দে শব্দে কয়টি উপসর্গ রয়েছে। রাম ছাগল শব্দে কয়টি উপসর্গ রয়েছে। রাম ছাগল শব্দে কয়টি উপসর্গ রয়েছে। সরি 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 আমি ভুল বলছি, এটা না। রাম ছাগল শব্দে রাম উপসর্গটি কোন অর্থ প্রকাশ করে। কোন অর্থ প্রকাশ করে। রাম ছাগল শব্দে ব্যবহৃত উপসর্গটি কোন অর্থ প্রকাশ করে, অথবা রাম ছাগল শব্দের রাম উপসর্গটি কোন অর্থ প্রকাশ করে।
হ্যাঁ, এভাবে কোশ্চেন আসতে পারে যে রাম ছাগল শব্দের রাম উপসর্গটি কোন অর্থ প্রকাশ করে, অথবা রাম ছাগল শব্দে ব্যবহৃত উপসর্গটি কোন অর্থ প্রকাশ করে। এরকম কোশ্চেন আসতে পারে লাপাত্তা শব্দের লা উপসর্গটি কোন অর্থ প্রকাশ করে। তারপর হচ্ছে খাসমহল শব্দের খাস উপসর্গটি কোন অর্থ প্রকাশ করে। অনাবাদী শব্দের অনা উপসর্গটি কোন অর্থ প্রকাশ করে। গরমিল শব্দের গড় উপসর্গটি কোন অর্থ প্রকাশ করে। উপগ্রহ শব্দের উপ উপসর্গটি কোন অর্থ প্রকাশ করে। এই ধরনের প্রশ্ন আসতে পারে। ওকে, নাম্বার 4, যে কোন একটা শব্দ দিয়ে প্রশ্ন করতে পারে এই শব্দে কয়টি উপসর্গ, যেমন সমভিব্যাহার। সমভিব্যাহার শব্দে কয়টি উপসর্গ রয়েছে, কয়টি উপসর্গ আছে, সমভিব্যাহার শব্দে কয়টি উপসর্গ আছে। এটা এক ধরনের কোশ্চেন হতে পারে। যে কোনো এরকম একটা বাক্য দিতে পারে যে সমভিব্যাহার শব্দে কয়টি উপসর্গ আছে, অথবা সন্ন্যাসী শব্দে কয়টি উপসর্গ আছে, বা অপ্রতিবিধান শব্দে কয়টি উপসর্গ আছে, বা সমানাধিকরণ শব্দে কয়টি উপসর্গ আছে, ব্যতিব্যস্ত শব্দে কয়টি উপসর্গ আছে, তারপর হচ্ছে প্রত্যুপন্নমতি শব্দে কয়টি উপসর্গ আছে, প্রত্যুপকার শব্দে কয়টি উপসর্গ আছে, অনুসন্ধান শব্দে কয়টি উপসর্গ আছে। এরকম যে কোনো একটা শব্দ দিয়ে আমাদেরকে প্রশ্ন করতে পারে যে এই শব্দে কয়টি উপসর্গ আছে। ইটস এ পার্ট অফ কোশ্চেন এন্ড ইটস এ কাইন্ড অফ কোশ্চেন অ্যাকচুয়ালি। ওকে, নাম্বার 5, যে কোনো একটা বাক্য দিয়ে প্রশ্ন করতে পারে এই বাক্যে কয়টি উপসর্গ আছে। যেমন যেমন মনে করেন প্রশ্নটা করলো যে সুদক্ষ সুদক্ষ সন্ন্যাসীর সুদক্ষ সন্ন্যাসীর সুচতুর সন্নিপাতের সুদক্ষ সন্ন্যাসীর সুচতুর সন্নিপাতের সুচতুর সন্নিপাতের সুবিশাল পদক্ষেপকে সকল সুবিচারকই জানালেন সুস্বাগত। জানালেন স্বাগত। ওকে, এই পুরো বাক্যে কয়টি উপসর্গ আছে, এই বাক্যে কয়টি উপসর্গ আছে। এটা হচ্ছে স্যাম্পল কোশ্চেন একটা। অর্থাৎ যে কোনো একটা বাক্য দিতে পারে, বাক্য দিয়ে বলতে পারে যে এই বাক্যে কয়টি উপসর্গ আছে। সুদক্ষ সন্ন্যাসীর সুচতুর সন্নিপাতের সুবিশাল পদক্ষেপকে সকল সুবিচারকে জানালেন স্বাগত। এরকম যে কোনো একটা বাক্য দিতে পারে। যেমন মনে করেন সম্রাট সৈন্য সমভিব্যাহারে দুর্গম্য পথে হরিণ সংহারে নিবৃত্ত হইলেন। এরকম একটা বাক্য দিল, বাক্য দিয়ে বললো যে এই বাক্যে কয়টি উপসর্গ আছে। যে কোনো একটা বাক্য দিতে পারে। তো এটা হচ্ছে 5 নম্বর কোশ্চেন। এবার আছেন লাস্ট ওয়ান, 6 নম্বর কোশ্চেন, 6 নম্বর স্যাম্পল কোশ্চেন। সেটা হচ্ছে সাধারণ জ্ঞানমূলক কোশ্চেন। সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন। ওকে, সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন অর্থাৎ উপসর্গ সম্পর্কিত কিছু সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন। যেমন উপসর্গের কি আছে, উপসর্গের কি নেই, উপসর্গ কোথায় বসে, উপসর্গের সাথে অনুসর্গের ডিফারেন্সটা কি, উপসর্গ কোন শব্দ, উপসর্গ শাব্দিক দৃষ্টিকোণ থেকে কোন শব্দ, উপসর্গ শব্দটা কিভাবে গঠিত হয়েছে, উপসর্গ শব্দটা কোন তত্ত্বের আলোচ্য বিষয়, ইত্যাদি 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 যা আছে এগুলো সব হচ্ছে উপসর্গের সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন। কনসেপ্ট ক্লিয়ার? তো এই 6 ধরনের প্রশ্নের বাইরে উপসর্গ থেকে আজ পর্যন্ত কোনো দেখা যায় না স্পষ্ট। কি বলেন, কোনটা দেখা যায় না, কোন লেখাটা দেখা যায় না ভাই? বাকিরা একটু জানান তো। দেখা যায় না স্পষ্ট বলেছেন একজন, বাকিরা একটু জানাবেন। কোনটা দেখা না গেলে অবশ্যই জানাবেন। আচ্ছা, আশিক মাহমুদ বলছে একদম ক্লিয়ার, দেখা যায় ক্লিয়ার, দেখা যায়, দেখা যাচ্ছে ক্লিয়ার। আচ্ছা, সবাই ক্লিয়ার বলতেছে। তাহলে যিনি বলতেছেন অ্যাকচুয়ালি দেখা যায় না, ভাইয়া মেবি আপনার ওখানে প্রবলেম হতে পারে। ওকে, আপনি লগ আউট করে অর্থাৎ লিভ নিয়ে আবার জয়েন করেন। আচ্ছা, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে উপসর্গের এই 6 ধরনের প্রশ্নের বাইরে আজ পর্যন্ত কোনো জায়গায় কোনো প্রশ্ন আসে নাই, ইনশাল্লাহ ফিউচারও আসবে না। অ্যাকচুয়ালি আসার জায়গা নাই, এই 6 ধরনের কোশ্চেনের মধ্যে থেকে আসতে হবে। কনসেপ্টটা কি ক্লিয়ার? সেই 6 ধরনের প্রশ্নটাই আপনাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, সো আসেন তাহলে একটা একটা করে আমরা শুরু করি। আশা করি এটা আপনাদের লেখা হয়ে গিয়েছে। ওকে,
সো প্রথমে আমরা তাহলে আলোচনা করব উপসর্গ জিনিসটা কি, এটা নিয়ে একটু আলোচনা করব। প্রথমে আমরা একটু উপসর্গ জিনিসটা নিয়ে আলোচনা করব। উপসর্গ জিনিসটা কি, উপসর্গ কোত্থেকে আসলো, কিভাবে গঠিত হয়, সিস্টেমটা কি, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, ঠিক আছে? মাঝে মাঝে একটু ডিফোকাস হয়েছিল ফার্স্টে, আচ্ছা হইতে পারে, সমস্যা নাই, এগুলো আমার হাতে না। ওকে, ডিফোকাস হইতে পারে, সেটা আমার হাতে না অ্যাকচুয়ালি, কারণ ক্যামেরা অ্যাকচুয়ালি অটো ফোকাস নেয়। প্রবলেম তো হচ্ছে এটা। অটো ফোকাস বন্ধ করার কোনো ওয়ে আছে জানেন? তাইলে আমি অটো ফোকাস বন্ধ করে দিব। অটো ফোকাস বন্ধের কোনো ওয়ে আছে? আমি অ্যাকচুয়ালি জানি না অটো ফোকাস বন্ধের ওয়ে কি। আই ডোন্ট নো। ওকে, তাহলে যেটা বলতেছিলাম এখন সেটা আসেন, সেটা হচ্ছে আমরা প্রথমে আলোচনা করব উপসর্গ নিয়ে। ওকে, তাহলে খেয়াল করুন উপসর্গ কি জিনিস। লিখেন উপসর্গ হচ্ছে, উপসর্গ হচ্ছে, এটা লিখে একটা হাইফেন দেন। এখন উপসর্গ জিনিসটা কি, উপসর্গের সংজ্ঞা যদি আমরা পড়ি বিভিন্ন বই থেকে, আমরা উপসর্গের সংজ্ঞার মধ্যে 4টা পয়েন্ট জানতে পারি উপসর্গের। সেই 4টা পয়েন্ট যদি মেনটেন করে তাহলে তাকে আমরা উপসর্গ বলতে পারবো, আদারওয়াইজ বলা যাবে না। ওকে ফাইন, তাহলে আসলে আমরা 4টা পয়েন্ট কি কি আমরা একটা একটা করে লিখে ফেলি। লিখেন 1 নাম্বার, কিছু অব্যয়, কিছু অব্যয় বা অব্যয় সূচক শব্দাংশ, অব্যয় সূচক শব্দাংশ, কিছু অব্যয় বা অব্যয় সূচক শব্দাংশ, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। নাম্বার 2, যা কোনো, যা কোনো স্বাধীন শব্দের, যা কোনো স্বাধীন অর্থবোধক শব্দের, অর্থবোধক শব্দের, যা কোনো স্বাধীন অর্থবোধক শব্দের। নাম্বার 3, নাম্বার 3 পূর্বে বসবে, পূর্বে বসে। নাম্বার 4 আগের অর্থের পরিবর্তন, আগের অর্থের পরিবর্তন বা পরিমার্জন করে, বা পরিবর্তন বা পরিমার্জন করে। দ্যাটস ইট। এই হচ্ছে উপসর্গের সংজ্ঞা, অর্থাৎ অ্যাকচুয়ালি উপসর্গের সংজ্ঞা কিন্তু এটাই। আমি জাস্ট সংজ্ঞাটাকেই 4টা পয়েন্টে আলাদা আলাদা করে লিখেছি। পরীক্ষায় যদি প্রশ্ন আসে উপসর্গ কাকে বলে, আপনারা এই 4টা পয়েন্টকেই যদি পাশাপাশি জুড়ে দেন, এটাই উপসর্গের সংজ্ঞা হয়ে যাবে। অর্থাৎ উপসর্গ হচ্ছে এমন কিছু অব্যয় বা অব্যয়সূচক শব্দাংশ যা কোনো স্বাধীন অর্থবোধক শব্দের পূর্বে বসে আগের স্বাধীন শব্দের অর্থের পরিবর্তন বা পরিমার্জন করে। এটাই হচ্ছে উপসর্গের সংজ্ঞা। উপসর্গের সংজ্ঞাটাকে আমরা বিশ্লেষণ করলে এই 4টা মূল বৈশিষ্ট্য আমরা জানতে পারি। এই 4টা বৈশিষ্ট্য যদি ফুলফিল করে তবেই তাকে আমরা উপসর্গ বলতে পারবো, আদারওয়াইজ বলা যাবে না। কনসেপ্টটা কি ক্লিয়ার? আদারওয়াইজ বলা যাবে না। ওকে, তাহলে আসলে আমরা একটু দেখি যে আমরা কিছু উদাহরণ দেখি একটু। যেমন কি ভাই, যেমন মনে করেন আমি বললাম হার। আচ্ছা এবার চিন্তা করেন তো হার শব্দের কোনো অর্থ আছে কি নাই? বলেন হার শব্দের কোনো অর্থ আছে কি নাই? অবশ্যই আছে। হার দিয়ে কি কি হতে পারে? 3টা হার হতে পারে, খেয়াল করেন। একটা হার হচ্ছে গলার হার, এই অলংকার। একটা হার হচ্ছে গলার হার। একটা হার হচ্ছে খেলায় হার জিত, মানে আমি হেরে গেছি, ঠিক আছে, এরকম খেলায় হার জিত। আরেকটা হার হচ্ছে যে ইন্টারেস্ট রেট, অর্থাৎ ব্যাংকের বৃদ্ধির হার, মানে টাকা বৃদ্ধির হার বা টাকা বৃদ্ধির, টাকা হ্রাসের হার, ঠিক আছে, ইন্টারেস্ট রেট যেটা রেট, এটা হচ্ছে হার। মানে মোট কথা হচ্ছে হার শব্দের স্বাধীন অর্থ আছে। হার শব্দটা একটা স্বাধীন অর্থবোধক শব্দ, মোট কথা হচ্ছে এটা। এখন আসেন এই হার শব্দের পূর্বে আমি যদি বলি প্র, তাহলে কি হয়ে গেল? প্রহার। এখন প্রহার মানে কি? মারা। তাহলে এখন দেখেন তো আগের যে হার শব্দের অর্থটা ছিল সেটা কি আছে? নাই, পরিবর্তন হয়েছে। আমি যদি বলি আ, তাহলে কি হয়ে গেল? আহার। আহার মানে কি? খাওয়া দাওয়া করে। আমি যদি বলি অনা, তাহলে কি হয়ে গেল? অনাহার মানে কি? না খেয়ে আছে। আমি যদি বলি অব, মানে কি? অবহার, মানে শেয়ার কম দামে বিক্রি করেছে। যারা কমার্সের স্টুডেন্ট তারা জানেন, এই ওয়ার্ডটার সাথে তারা পরিচিত। অবহার মানে শেয়ার কম দামে বিক্রি করা, মানে যে মূল্য দিয়ে আমি কিনেছি তার চেয়ে কম দামে বিক্রি করা, এটা হচ্ছে অবহার। আর অধিহার মানে হচ্ছে শেয়ার যে দামে কিনেছি তার চেয়ে বেশি দামে বিক্রি করা, এটা হচ্ছে অধিহার। অথবা মনে করেন আমি যদি বলি উপ, তাহলে কি হয়ে গেল? উপহার, মানে কাউকে কোনো কিছু গিফট দেওয়া। তাহলে খেয়াল করেন এই এক মূল শব্দ ছিল হার। হারের পূর্বে আমি প্র, আ, অনা, অব, অধি, উপ, আরো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু লাগানো যাবে। তো এগুলো মানে আমি যুক্ত করে আমি কি করতেছি, হার শব্দের অর্থটা প্রত্যেকবার আমি পরিবর্তন করে দিচ্ছি। আমার হার শব্দের যে স্বাধীন অর্থটা ছিল, প্র লাগানোর পরে তা চেঞ্জ হয়েছে, আ লাগানোর পরে তা চেঞ্জ হয়েছে। আহার অর্থ খাওয়া, অনাহার মানে না খেয়ে আছে,
অবহার মানে কম দামে বিক্রি করা, অধিহার মানে বেশি দামে বিক্রি করা, উপহার মানে উপঢৌকন দেয়া, প্রত্যেকটা বারই এই হার শব্দের অর্থটা পরিবর্তন হয়েছে। তাহলে এবার একটু খেয়াল করেন, এই যে উপ, অধি, অব, অনা, আ, প্র, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে কিছু অব্যয় বা অব্যয় সূচক শব্দাংশ। এগুলো হচ্ছে কিছু অব্যয় বা অব্যয় সূচক শব্দাংশ, যা কোনো স্বাধীন অর্থবোধক শব্দের, এই যে স্বাধীন অর্থবোধক শব্দ ছিল হার, এই স্বাধীন অর্থবোধক শব্দের কোথায় বসছে? পূর্বে বসছে। স্বাধীন অর্থবোধক শব্দের কোথায় বসছে? পূর্বে বসছে। এবং পূর্বে বসে কি করছে? আগের অর্থের পরিবর্তন বা পরিমার্জন করছে। সেই চারটা কন্ডিশন ফুলফিল করছে না? করছে। তার মানে এই শব্দগুলোকে কি বলা যাবে বলেন? এই শব্দগুলোকে বলা যাবে উপসর্গ। কি বলা যাবে? এই শব্দগুলো হচ্ছে উপসর্গ। ওকে ফাইন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে একটা জিনিস আমরা বুঝলাম, সেটা হচ্ছে উপসর্গ এদের নিজস্ব কোনো অর্থ নেই। আছে? দেখেন তো, এই যে উপ, এটার কোনো অর্থ আছে? অধি অর্থ আছে? অব অর্থ আছে? অনা, আ, প্র, এগুলোর কোনো অর্থ আছে? এগুলোর কোনো অর্থ নাই। তার মানে আমরা বলতে পারি উপসর্গের কি নেই? অর্থবাচকতা নেই। অর্থবাচকতা নেই। অর্থবাচকতা মানে কি? মানে নিজস্ব অর্থ থাকা, এটাকে বলা হয় অর্থবাচকতা। তো অর্থবাচকতা উপসর্গের নেই, কারণ এদের নিজস্ব কোনো অর্থ নেই। কিন্তু এদের কি আছে? অর্থদ্যোতকতা আছে। কি আছে? অর্থদ্যোতকতা আছে। এখন অর্থদ্যোতকতা কি জিনিস? অর্থদ্যোতকতা হচ্ছে অন্যের অর্থকে প্রভাবিত করার ক্ষমতা, সেটাকে বলা হয় অর্থদ্যোতকতা। আবারও বলি, দুইটা জিনিস কি, এই দুইটা জিনিসও মাঝে মাঝে আসে, যে অন্যের অর্থকে প্রভাবিত করার ক্ষমতাকে কি বলা হয়? এটা এমসিকিউ হিসেবে আসে। অন্যের অর্থকে প্রভাবিত করার ক্ষমতাকে কি বলা হয়? অপশনে আসে উপসর্গ, অর্থদ্যোতকতা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আরো দুইটা অপশন মনে করেন দিয়ে দেয়, যে অর্থবাচকতা, অর্থদ্যোতকতা, উপসর্গ, অনুসর্গ। মোস্ট অফ দ্য স্টুডেন্ট এটা অ্যান্সার দেয় উপসর্গ, কারণ অন্যের অর্থকে পরিবর্তন করতেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এটাকে উপসর্গ কিন্তু বলে না, অন্যের অর্থকে পরিবর্তন করার ক্ষমতাটাকে বলা হয় অর্থদ্যোতকতা। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, তাহলে খেয়াল করেন, উপসর্গের কি নেই? এই অর্থবাচকতা নেই, অর্থাৎ অর্থবাচকতার যে ক্ষমতা, নিজস্ব অর্থ থাকা, এটা নেই। কিন্তু অন্যের অর্থকে প্রভাবিত করার ক্ষমতা আছে। সে নিজের কোনো অর্থ নাই, কিন্তু সে অন্যের অর্থকে প্রভাবিত করে দিচ্ছে, সেটার ক্ষমতা আছে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে উপসর্গের অর্থবাচকতা নেই, কি আছে? অর্থদ্যোতকতা আছে। এবং উপসর্গ সম্পর্কে আরো কিছু সাধারণ জ্ঞানমূলক কোশ্চেন আমরা জানলাম। সেটা হচ্ছে উপসর্গ কিছু অব্যয়সূচক শব্দাংশ, স্বাধীন শব্দের পূর্বে বসে, স্বাধীন শব্দের পূর্বে বসে আগের শব্দের পরিবর্তন করে। সো এই পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার। তারপর আমাকে একটু জানাবেন এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা, বা কোনো প্রবলেম আছে কিনা। এই পর্যন্ত সবার ক্লিয়ার? যদি ক্লিয়ার থাকে তাহলে ওকে বা ডান একটা এসএমএস দেন। যদি ক্লিয়ার থাকে তাহলে ওকে বা ডান একটা এসএমএস দেন। আচ্ছা, ওকে, সোহেল রানা ভাই হাত তুলেছে, 1 মিনিট। সোহেল রানা, স্যার আমার কোশ্চেনটা হচ্ছে আগের শব্দের অর্থের পরিবর্তন স্যার কিভাবে হচ্ছে? স্যার আগে তো স্যার উপসর্গটাই আছে। মানে রাইট স্যার, হ্যাঁ রাইট বুঝিনি স্যার। 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে আগের শব্দের পরিবর্তন বা পরিমার্জন করে। স্যার হ্যাঁ, প্রহার, আগে তো স্যার উপসর্গই আছে, কিন্তু স্যার এখানে হারটা তো পরেই আছে। আরে এখানে আগের শব্দের মধ্যে বুঝি স্বাধীন যে শব্দটা, এইটা যা আগের শব্দের মধ্যে এই শব্দের আগের, সেটা বুঝলি নেই। বলছি যে মূল শব্দ যেটা আছে, বুঝছি ভাই, আগের শব্দের না, স্বাধীন শব্দের। ওকে, আগের শব্দের না, এটা স্বাধীন শব্দের। ওকে, এখন বুঝছেন? এখন বুঝছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, ধন্যবাদ স্যার। ওকে ওকে, ঠিক আছে। ওকে, তাহলে মোটামুটি আশা করি সবাই বুঝে গিয়েছেন। আমরা এবার পরের পয়েন্টে যাই। আচ্ছা, এই পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার। এখন আসেন, উপসর্গ শব্দটা কিভাবে গঠিত হয়েছে আমরা একটু সেটা নিয়ে জানবো। উপসর্গ কোথায় আলোচ্য হয় এটা নিয়ে আমরা একটু জানবো। তো খেয়াল করেন, যেহেতু উপসর্গ শব্দ গঠনের একটা উপায়, তার মানে উপসর্গ শব্দটা নিয়ে আলোচনা হয় শব্দের মানে শব্দ তত্ত্বে। উপসর্গ উপসর্গ শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। কোন তত্ত্ব? উপসর্গ শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। কোন তত্ত্বের আলোচ্য বিষয়? উপসর্গ শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। ওকে, এটা মাথায় রাখতে হবে। এরপর আসেন, উপসর্গ শব্দটা কিভাবে গঠিত হয়েছে। শব্দটি উপসর্গ শব্দটি গঠিত হয়েছে গঠিত হয়েছে প্রত্যয় সাধিত হয়ে। প্রত্যয় প্রত্যয় সাধিত
প্রত্যয় সাধিত হয়ে, উপসর্গ শব্দটি গঠিত হয়েছে প্রত্যয় সাধিত হয়ে। মনে রাখবেন শুধু উপসর্গ না, ব্যাকরণের যত টেকনিক আছে, মানে যত টপিক আছে, সব টপিকের নাম এটা গঠিত হয়েছে প্রত্যয় সাধিত হয়ে। উপসর্গ, অনুসর্গ, সমাস, কারক, ঠিক আছে, যা আছে সব গঠিত হয়েছে কিভাবে? প্রত্যয় সাধিত হয়ে। এবং প্রশ্ন হচ্ছে ভাই এটা যদি প্রত্যয় সাধিত হয় তাহলে তার বিশ্লেষণ আছে নিশ্চয়ই একটা। বিশ্লেষণটা কি? বিশ্লেষণটা হচ্ছে উপযোগ সৃজ যোগ অ, এটা হচ্ছে উপসর্গ। আর এই উপযোগ সৃজ যোগ অ এটা হচ্ছে উপসর্গের বিশ্লেষণ বা উপসর্গের প্রত্যয় সাধিত যে বিশ্লেষণটা সেটা। এখন এই উপসর্গের যে বিশ্লেষণটা আমরা দেখলাম, এই বিশ্লেষণের মধ্যে এই প্রথম যে এই উপটা হচ্ছে উপসর্গ, এই উপটা হচ্ছে কি উপসর্গ। আর এই যে সৃজ এটা হচ্ছে মূল ধাতু, সৃজ হচ্ছে কি ধাতু। আর এই অটা হচ্ছে প্রত্যয়। কথা কি ক্লিয়ার? অটা হচ্ছে প্রত্যয়। তাহলে উপসর্গ শব্দটা কিভাবে গঠিত হয়েছে বলেন? প্রত্যয় সাধিত হয়ে। প্রত্যয় সাধিত হয়ে। কোন প্রত্যয়? কৃত প্রত্যয়। কেমনে বুঝলেন? এই যে এটা ধাতু, এটা নাম শব্দ না। যদি এটা নাম শব্দ হইতো তাহলে এটা তদ্ধিত প্রত্যয় হইতো, এটা নাম শব্দ না, এটা ধাতু, এই কারণে এটা কৃত প্রত্যয় সাধিত শব্দ। কনসেপ্ট কি ক্লিয়ার? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে মাঝে মাঝে এরকম একটা প্রশ্ন দেখা যায়, মাঝে মাঝে এরকম একটা প্রশ্ন দেখা যায় যে অর্থের বিচারে, অর্থের বিচারে বিচারে উপসর্গ, উপসর্গ শব্দটি, উপসর্গ শব্দটি কোন শ্রেণীর? ওকে, এরকম একটা প্রশ্ন মাঝে মাঝে দেখা যায়। প্রশ্নটা আবারও বলছি, অর্থের বিচারে উপসর্গ শব্দটি কোন শ্রেণীর? মানে মোট কথা হচ্ছে অর্থ অনুসারে উপসর্গ শব্দটাকে কোন শব্দ বলা যাবে, যৌগিক, রূঢ়ি নাকি যগুর? কারণ আমরা জানি যে অর্থ অনুসারে শব্দকে তিনটা শ্রেণীতে ভাগ করা যায়, যৌগিক, রূঢ়ি, যগুর। তো তিনটার মধ্যে কোনটা? আচ্ছা, এখন এ সম্পর্কে তো আপনাকে বলতে হলে আগে আমাকে একটু বেসিক ধারণা দিতে হবে যৌগিক, রূঢ়ি, যগুর সম্পর্কে। আশা করি আপনারা সবাই জানেন এটা সম্পর্কে, আমরা শব্দের ক্লাসে আরো বিস্তারিত পড়বো। এখন জাস্ট আমি একদম সংক্ষিপ্ত একটা ধারণা দিচ্ছি। যৌগিক শব্দ হচ্ছে সেটা যেটার উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ মিল থাকে, মানে উৎপত্তি আর ব্যবহারিক এই দুইটাই কি একই, সেম। উৎপত্তিগত অর্থ, ব্যবহারিক অর্থ সেম, এটা হচ্ছে যৌগিক। রূঢ়ি শব্দ হচ্ছে সেটা, রূঢ়ি বা রূঢ় শব্দ যেটার উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ সেম না, সেম না। আর যগুড় শব্দ হচ্ছে সেইটা যেটার উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ এটা সেম না। তাহলে এই রূঢ়ি আর যগুড়ের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এই রূঢ়ি শব্দগুলো হচ্ছে হয় প্রত্যয়, নইলে উপসর্গ, নইলে সন্ধি সাধিত, সন্ধি সাধিত। আর যগুড় শব্দগুলো হচ্ছে সমাস সাধিত। যগুড় শব্দগুলো কোন সাধিত? সমাস সাধিত। ডিফারেন্সটা বুঝছেন? যৌগিক শব্দটা হচ্ছে উৎপত্তিগত অর্থ, ব্যবহারিক অর্থ মিল আছে, উদাহরণ আমি এখন দিলাম না, পরে। রূঢ়ি শব্দ হচ্ছে উৎপত্তিগত অর্থ, ব্যবহারিক অর্থ মিল নাই। আর যগুড় শব্দ উৎপত্তিগত অর্থ, ব্যবহারিক অর্থ মিল নাই। তাহলে এই দুইটার মধ্যে তো আবার সেম হয়ে যাচ্ছে। এই দুইটা ডিফারেন্সটা কি? এই দুইটা ডিফারেন্সটা হচ্ছে রূঢ়ি শব্দ যেটা, রূঢ়ি শব্দ যেটা এটা হচ্ছে প্রত্যয় বা উপসর্গ বা সন্ধি সাধিত শব্দ। আর যগুড় শব্দ যেটা সেটা হচ্ছে সমাস সাধিত শব্দ। আচ্ছা, এবার আসেন আমরা তাহলে উপসর্গ শব্দটাকে ভাঙি। আমরা এবার উপসর্গ শব্দটাকে বিশ্লেষণ করি। হ্যাঁ, তাহলে আসেন উপযোগ স্বর্গ, এই হচ্ছে উপসর্গ, এই তো। এখন দেখেন এই স্বর্গ মানে কি? এই স্বর্গ মানে কিন্তু জান্নাত না। জান্নাত যে স্বর্গ সেই স্বর্গের বানানে কিন্তু একটা ব আছে, শয়ের নিচে ব আছে। এই স্বর্গের মানে কিন্তু, এই স্বর্গের বানানে কিন্তু শয়ের নিচে ব নাই। এই স্বর্গ মানে কি? এই স্বর্গ শব্দের অর্থ হচ্ছে অধ্যায়। স্বর্গ শব্দের অর্থ কি? অধ্যায়। কথা কি ক্লিয়ার? আপনি যদি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা পড়ে থাকেন, এইচএসসি এর পাঠ্য বইয়ে আছে। এইচএসসি এর পাঠ্য বই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার যে পাঠ পরিচিতি সেখানে আছে যে মেঘনাদ বধ কাব্যের নবম অধ্যায়ের ষষ্ঠ স্বর্গ বধ থেকে এই কাব্যাংশটুকু নির্বাচন করা হয়েছে। তো তার মানে কি? ষষ্ঠ স্বর্গ, তার মানে ষষ্ঠ অধ্যায়। কথা কি ক্লিয়ার? ষষ্ঠ অধ্যায় থেকে কাব্যাংশটুকু নির্বাচন করা হয়েছে। তার মানে স্বর্গ শব্দের অর্থ কি? অধ্যায়। ওকে, এখন একটু খেয়াল করেন, স্বর্গ শব্দের একটা স্বাধীন অর্থ আছে, এটার মানে হচ্ছে অধ্যায়। এর পূর্বে আমরা যখন উপযোগ করলাম তখন এটা হয়ে গেল উপসর্গ, তখন এটা কি হয়ে গেল? উপসর্গ। এখন প্রশ্ন হচ্ছে উপসর্গ শব্দের অর্থ কি? উপসর্গ শব্দের অর্থ হচ্ছে লক্ষণ। উপসর্গ শব্দের অর্থ কি? উপসর্গ শব্দের অর্থ হচ্ছে লক্ষণ। তো এই লক্ষণ মানে হচ্ছে এই লক্ষণ মানে হচ্ছে ক্রাইটেরিয়া। যেমন মনে করেন আমি বললাম যে তুমি তো পড়ালেখা করতেছো না, আমি তো ফেলের লক্ষণ দেখতেছি, এই যে ফেলের লক্ষণ,
ঠিক আছে, এটা এই লক্ষণটা হচ্ছে এই উপসর্গ, তেলের উপসর্গ। যেমন মনে করেন তোমার মধ্যে করোনার উপসর্গ আছে, আমরা বলি না তোমার মধ্যে করোনার উপসর্গ আছে, মানে কি তোমার মধ্যে করোনার লক্ষণ আছে। করোনা হলে যে সকল সিমটম দেখা যায়, সিমটম, সেই সিমটম গুলো তোমার মধ্যে দেখা যাচ্ছে, অর্থাৎ সেই উপসর্গগুলো তোমার মধ্যে দেখা যাচ্ছে। তাহলে উপসর্গ শব্দের অর্থ কি? লক্ষণ, রোগের লক্ষণ। ওকে, আচ্ছা তাহলে এবার খেয়াল করেন, উপসর্গ শব্দের মূল শব্দটা ছিল স্বর্গ। স্বর্গ মানে অধ্যায়। আর উপসর্গটা গঠিত মানে উপসর্গটুকু যোগ হওয়ার পরে মূল শব্দের অর্থ পরিবর্তন হয়ে গেছে লক্ষণ। এখন কিন্তু আর অধ্যায় অর্থ নাই, এখন পুরোটা অর্থ হয়ে গেছে লক্ষণ। তার মানে আমার আগের অর্থ চেঞ্জ হয়েছে না হয় নাই? চেঞ্জ হয়েছে। তার মানে আমার উৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ মিল আছে না নাই? মিল নাই। তাহলে যেহেতু মিল নাই, তার মানে কি হয় এটা রুড়ি শব্দ নইলে যগুরুর শব্দ, যৌগিক হবে না। হয় রুড়ি শব্দ নইলে যগুরুর শব্দ, যৌগিক হবে না। এখন যগুরুর না রুড়ি, এই দুটোর মধ্যে কোনটা? যগুরুর শব্দটা হচ্ছে সমাজসাধিত। এটা কি সমাজসাধিত? ডেফিনেটলি না, এটা সমাজসাধিত না, এটা উপসর্গ সাধিত শব্দ। ঠিক আছে, উপযোগ স্বর্গ উপসর্গ উপসর্গ সাধিত শব্দ। তো যেহেতু উপসর্গ সাধিত শব্দ, তার মানে কি? তার মানে এটা হচ্ছে রুড়ি শব্দ। অর্থাৎ যদি প্রশ্ন আসে অর্থের বিচারে উপসর্গ শব্দটি কোন শ্রেণীর, কারেক্ট আনসার হচ্ছে রুড়ি শব্দ। কথা কি ক্লিয়ার? ওকে, ফাহাদ ভাই হাত তুলেছেন, 1 মিনিট। হ্যাঁ ফাহাদ ভাই আনমিউট। জি ভাই, আগে একটা অর্থ বলেছিলেন যে রুড়ি আর যুগরুড়ি শব্দের মানে পার্থক্যটা। আপনার রুড়ি শব্দ হচ্ছে, যুগরু শব্দ হচ্ছে সমাজ সাধিত, আর রুড়িটা কি বলছেন? প্রত্যয়, উপসর্গ এবং আরেকটা বলছিলেন, এটা আমি ভালো করে খেয়াল করি। সন্ধি, জি সন্ধি, উপসর্গ প্রত্যয় সন্ধি। বুঝি নাই ভাইয়া। উপসর্গ প্রত্যয় এবং সন্ধি সাধিত। ওকে, ফাহাদ ভাই বুঝতে পারছেন? ফাহাদ ভাই মনে হয় সাউন্ডে প্রবলেম, কেউ একজন লেখা দেন সন্দীপ। আচ্ছা আমি বোর্ডে লিখে দিচ্ছি। ওকে ফাহাদ ভাই, উপসর্গ সমাস না উপসর্গ প্রত্যয় আর সন্ধি সাধিত। ওকে ফাহাদ ভাই বুঝতে পারছেন, থ্যাংক ইউ, ভেরি গুড। ওকে, তাহলে এবার খেয়াল করেন অর্থের বিচারে উপসর্গ শব্দটি কোন শ্রেণীর শব্দ? রুড়ি শব্দ। তাহলে এটা আমরা বুঝলাম। তাহলে উপসর্গ সম্পর্কিত কিছু সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন আমরা কিন্তু শিখে ফেলেছি। উপসর্গ কোন তত্ত্বের আলোচ্য বিষয়, ধ্বনি শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়, উপসর্গ শব্দটা কিভাবে গঠিত হয়েছে, প্রত্যয় সাধিত হবে, এটা বিশ্লেষণ হচ্ছে উপযোগ সৃজ যোগ অ। উপসর্গ শব্দটা শব্দের অর্থ বিচারে কোন ধরনের শব্দ? রুড়ি শব্দ। কারণ কি সেটাও আমরা দেখলাম, ব্যাখ্যা জেনে আসলাম যে স্বর্গ শব্দের অর্থ হচ্ছে অধ্যায়। উপসর্গ যুক্ত হওয়ার পরে স্বর্গ শব্দের অর্থটা পরিবর্তন হয়ে গিয়েছে, তার মানে মূল শব্দের অর্থের সাথে ব্যবহারিক অর্থের মিল নাই। তাহলে যেহেতু মিল নাই, তার মানে কি রুড়ি শব্দ বা যগুরুর শব্দ। এখন যগুরুর হবে না কারণ সমাসবদ্ধ না, এই কারণে রুড়ি শব্দ। দেন হচ্ছে উপসর্গ শব্দটা কাকে বলে, উপসর্গ কোথায় বসে, মূল শব্দের অর্থ আগে বসে অর্থের পরিবর্তন করে, সেটাকে কি বলা হয়, অর্থবাচকতা কি, অর্থদ্যোতকতা কি, এগুলো সব আমরা জেনেছি। মোট কথা উপসর্গ সম্পর্কিত কিছু প্রাথমিক ধারণা আমরা নেওয়া হয়ে গেছে। ওকে ফাইন। শব্দতত্ত্বের আরেক নাম রূপতত্ত্ব কেন? শব্দে মাধ্যমে রূপ পরিবর্তন হয়, এই কারণে শব্দতত্ত্বের আরেক নাম রূপতত্ত্ব। বা শব্দের মাধ্যমে মানে শব্দটাই কি, শব্দটা হচ্ছে বিভিন্ন রকম রূপ। এখন রূপ বলতে কি বুঝায়, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। আচ্ছা এটা নিয়ে পরে আলোচনা করবো, শব্দতত্ত্বের ক্লাস মানে আমরা যখন কোন তত্ত্বের আলোচ্য বিষয় কি এটা নিয়ে আলোচনা করবো, তখন এটা নিয়ে আলোচনা করবো। ওকে, দাস ভাই হাত তুলছে, আনমিউট করছি। দাস ভাই বলেন, দাস ভাই বলেন। কি হলো, দাস ভাই হাত তুলতেছে। ওকে আনমিউট করছি আবার, বলেন ভাই। ভাইয়া, এই যে অভিযাত্রী বইয়ে দেখলাম যে উপসর্গ শব্দটাকে পারিভাষিক শব্দ বলা হয়েছে, এটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ব্যাকরণের সকল টপিককেই পারিভাষিক শব্দ বলা যায়, কিন্তু সেটা প্রশ্নের উপর ডিপেন্ড করে। যদি প্রশ্নে বলে যে উপসর্গ শব্দটি কোন জাতীয় শব্দ, তখন এটা হচ্ছে পারিভাষিক শব্দ। ব্যাকরণের সব টপিককে বলা যাবে উপসর্গ পারিভাষিক শব্দ, বাচ্য পারিভাষিক শব্দ।
কারণ কি এগুলোর ইংরেজি ভার্সন আছে। কথা কি বুঝতে পারছেন? উপসর্গ কি প্রিফিক্স, বাচ্য কি ভয়েস, উক্তি কি ন্যারেশন, ঠিক আছে? তারপর হচ্ছে কি সবকিছুরই যেগুলার ইংলিশ ভার্সন আছে সেগুলোকে আমরা বলবো হচ্ছে যেমন বচন, নাম্বার, এগুলো সব পারিভাষিক শব্দ বলা যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, ধন্যবাদ। কিন্তু কোশ্চেনের উপর ডিপেন্ড করে। কোশ্চেনে যদি বলে যে উপসর্গ শব্দটি কিভাবে কোন জাতীয় শব্দ, তখন স্যার কোনটা কোন উপসর্গ মনে রাখার টেকনিক আছে? আরে আছে তো, এই পর্যন্ত তো এখনো যাই নাই। আল্লাহ রে, যাই লই পাইবেন, সব পাইবেন, টেনশন করেন কেন? যোগড়ুর উৎপত্তি ব্যবহারিক অর্থ কি সেম? না, যোগড়ুর শব্দের উৎপত্তি আর ব্যবহারিক অর্থ সেম না। যোগড়ুর শব্দের উৎপত্তি আর ব্যবহারিক অর্থ সেম না। শব্দের ওইটা নিয়ে পরে আলোচনা করব, শব্দের ক্লাসে আলোচনা করব। যোগড়ুর শব্দের উৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ সেম না, খালি এইটুকু বললাম। ওটা নিয়ে পরের ক্লাসে আলোচনা করব, মানে পরের ক্লাসে বলতে শব্দের ক্লাসে আলোচনা করব। ওকে ফাইন। তাহলে উপসর্গ সম্পর্কিত আমাদের আলোচনা, বেসিক আলোচনাটা শেষ করেছি আমরা। এখন আসেন যে বাংলা ভাষায় কয়টা উপসর্গ রয়েছে আমরা এটা জানবো। তো খেয়াল করেন, উপসর্গ, এই উপসর্গকে টোটাল ভাগ করা যায় 3 ভাগে। উপসর্গকে বাংলা ভাষায় যত ধরনের উপসর্গ আছে এগুলোকে ভাগ করা যায় 3 ভাগে। একটা হচ্ছে বাংলা উপসর্গ, একটা হচ্ছে তৎসম উপসর্গ, একটা হচ্ছে বিদেশি উপসর্গ। একটা হচ্ছে বাংলা, একটা তৎসম, আর এটা কি, আর একটা হচ্ছে বিদেশি উপসর্গ। তো এই বিদেশি উপসর্গ গুলা, এটার আবার 4টা ভাগ আছে। 4টা ভাগ কি কি? একটা হচ্ছে আরবি, একটা হচ্ছে আরবি, একটা হচ্ছে ফার্সি, একটা হচ্ছে উর্দু বা হিন্দি, উর্দু বা হিন্দি, আর আরেকটা হচ্ছে ইংরেজি। এই হচ্ছে 4টা প্রকার। বিদেশি উপসর্গের 4টা প্রকার আছে, আরবি, ফার্সি, উর্দু বা হিন্দি, আর একটা হচ্ছে ইংরেজি। আর বাংলা বা তৎসম উপসর্গ, এটার কোনো প্রকার নাই, এটা ডিরেক্ট সংখ্যায়। তো আরবি উপসর্গ, ফার্সি উপসর্গ কয়টা সেটা আমরা পরে আলোচনা করব। আমরা প্রথমে আলোচনা করব বাংলা এবং তৎসম নিয়ে। তো এখানে বাংলা উপসর্গ কয়টা এবং তৎসম উপসর্গ কয়টা, এটা নিয়ে অনেক স্টুডেন্টের মধ্যে প্যাচ লাগে। বলতে জিনিসটা খুব সোজা জিনিস, কিন্তু অনেকে মনে রাখতে পারে না। সহজ জিনিস, বাট মনে রাখতে পারে না। তো এটা কিভাবে মনে রাখবেন? এখানে বাংলা উপসর্গ হচ্ছে অ্যাকচুয়ালি 21টা, তৎসম উপসর্গ হচ্ছে অ্যাকচুয়ালি 20টা। এখন এটা অনেকে প্যাচ লাগায় দেয় যে বাংলা 21টা না বাংলা 20টা, তৎসম 21টা না তৎসম 20টা, প্যাচ লাগায় দেয়। তো এটা মনে রাখবেন কিভাবে? সহজ টেকনিক। এটা অ্যাকচুয়ালি কোনো টেকনিক না, বাট একটা জিনিসের সাথে লিঙ্ক করা আর কি, লিঙ্ক করে পড়া। সেটা কি? বাংলা ভাষা আমরা 21শে ফেব্রুয়ারি পেয়েছি, 21 তারিখ পেয়েছি। বাংলা ভাষাটা পেয়েছি আমরা 21 তারিখ, তার মানে বাংলা উপসর্গ কয়টা? 21টা। এন্ড রেস্ট অফ দ্য অ্যামাউন্ট, অর্থাৎ আমরা জানি আরেকটা 20টা, সেটা কোনটা? সেটা তৎসম। দ্যাটস ইট। তার মানে বাংলা 21টা, তৎসম 20টা। এভাবে মনে রাখতে পারেন। এটা কোনো টেকনিক, জাস্ট একটা মিলিয়ে পড়লাম এই আর কি। এখন কোশ্চেন হচ্ছে বাংলা উপসর্গ কোন 21টা, তৎসম উপসর্গ কোন 20টা? বাংলা উপসর্গ কোন 21টা, তৎসম উপসর্গ কোন 20টা? ওকে, সেবার হচ্ছেন বাংলা উপসর্গ 21টা কি কি। যদি আপনাদের কারো মুখস্থ থাকে আলহামদুলিল্লাহ, খুব ভালো। যদি মুখস্থ না থাকে তাহলে আমার সাথে সাথে খাতায় লিখেন, মুখস্থ করেন। তো লিখেন বাংলা উপসর্গ 21টা, আমি কবিতার মতো করে খাতায় লিখবো। ওকে, বাংলা উপসর্গ 21টা। এখানে 21টা আছে। তৎসম উপসর্গ 20টা। প্রপর অপসমনী, অনুবনীর দুর্বি, অধিসু উৎপরি, প্রত্যুত অভি উপি উপা, এখানে 20টা আছে। আমি খাতায়, আমি বোর্ডে লিখে দিচ্ছি, এক লাইন করে আমার সাথে সাথে পড়বেন। আমি শুনতেছি না আপনার সাউন্ড, বাট আপনি পড়বেন, মুখে উচ্চারণ করবেন, জিনিসটা মাথায় গেঁথে যাবে। ওকে, আর যদি আগের থেকে মুখস্থ থাকে, ভেরি গুড, আপনার আমার টেকনিক পড়ার কোনো প্রয়োজন নাই, বিকজ মুখস্থ থাকাটা হচ্ছে ফ্যাক্ট। যেভাবেই পারেন, যদি আপনার মুখস্থ থাকে কোনো প্রয়োজন নেই আমার টেকনিক পড়ার, আর যদি মুখস্থ না থাকে তাহলে আপনি পড়তে পারেন। ওকে, সো লিখেন অ অঘা অজ অনা, অ অঘা অজ অনা, অ অঘা অজ অনা। এখানে আবার একটা কথা আছে, এই অনা উপসর্গের আরেকটা রূপ হচ্ছে অন। অনা উপসর্গের একটা রূপ কি? অন। ওকে, তাহলে অ অঘা অজ অনা। আ আর আন আব, আ আর আন আব, আ আর আন আব। অ অঘা অজ অনা, আ আর আন আব, ইতি উনা কদকু, ইতি উনা, ইতি উনা। এই উনা উপসর্গের আরেকটা রূপ হচ্ছে উন, উনা বা উন। ইতি উনা কদকু, ইতি উনা কদকু। নি পাতি বিভর, নি পাতি বিভর, নি পাতি বিভর। রাম স সা সুহা, রাম স সা সু হা। দ্যাটস ইট, শেষ।
ওকে, সো নিপাতি বিভর রাম শশা সুহা। এখন আপনি কিভাবে মুখস্থ করবেন আগেই বলি, যদি কারো মুখস্থ থাকে ভেরি গুড, আমার টেকনিক পড়ার প্রয়োজন নাই। আর যদি মুখস্থ না থাকে সেক্ষেত্রে আপনি এক লাইন করে মুখস্থ করবেন, অর্থাৎ একসাথে পুরো 5 লাইন আপনি মুখস্থ করার প্রয়োজন নাই, এক লাইন মুখস্থ করেন, এটা 3 বার পড়েন। অঘ জনা অঘ জনা অঘ জনা হইছে 3 বার পড়া। এবার পড়ালেন দ্বিতীয় লাইন আর আনাব আর আনাব আর আনাব। যদি দ্বিতীয় লাইন হয়ে থাকে তাহলে দুইটা একসাথে পড়বেন, 3 নাম্বার লাইনে যাবেন না, দুইটা একসাথে 3 বার পড়বেন। অঘ জনা অঘ জনা আর আনাব অঘ জনা আর আনাব অঘ জনা আর আনাব। এরপরে যদি 3 নাম্বার লাইন হয়ে মানে পড়বেন ইতিউনাকতকু ইতিউনাকতকু ইতিউনাকতকু, এটা 3 বার পড়ার পর আবার প্রথম থেকে 3 নাম্বার লাইন পর্যন্ত আবার পড়বেন অঘ জনা আর আনাব ইতিউনাকতকু অঘ জনা আর আনাব ইতিউনাকতকু। এইভাবে করে লাস্ট পর্যন্ত আসবেন। 100% এটা আপনার লং লাস্টিং হবে, এই পড়াটা আপনার লং লাস্টিং হবে, আপনি সহজে ভুলবেন না। কথা কি ক্লিয়ার? সো অঘ জনা আর আনাব ইতিউনাকতকু নিপাতি বিভর রাম শশা সুহা, টোটাল হচ্ছে 11টা উপসর্গ আছে। ওকে ফাইন, সরি 21টা উপসর্গ আছে। এখন আছেন তৎসম উপসর্গ 20টা, এই 20টা কি কি? তৎসম উপসর্গ 20টা, এই 20টা কি কি আমরা একটু সেটা বলবো। ওকে, তার আগে একটা কথা বলে নেই, আমাদের স্টুডেন্টদের মধ্যে এরকম একটা মন মানসিকতা আছে, আমরা কি করি, আমরা জানি আরবি উপসর্গ আছে হচ্ছে 4টা, ফার্সি উপসর্গ আছে 10টা, উর্দু বা হিন্দি উপসর্গ আছে 1টা, ইংরেজি উপসর্গ আছে 4টা। আমরা কি করি, অনেকে আমরা বাংলা উপসর্গ 21টা মুখস্থ করি, আর এরপর এগুলো কম কম আছে এগুলো মুখস্থ করি, অর্থাৎ আরবি 4টা, ফার্সি 10টা, উর্দু 1টা, ইংরেজি 4টা, এগুলো মুখস্থ করি। আর এই যে আরবি আর বিদেশি, সরি বাংলা আর বিদেশি, এর বাইরে যা আসবে সব হচ্ছে তৎসম। আমরা এভাবে পড়ি, অনেকেই আছে আমরা এভাবে পড়ি। ইভেন আমি নিজেও যখন এসএসসি তে ছিলাম, অর্থাৎ 2007 সালে যখন আমি এসএসসি পরীক্ষা দিই, তখন আমি এই টেকনিকই ফলো করতাম। আমি তৎসম উপসর্গ মুখস্থ করি নাই, আমি তৎসম উপসর্গ মুখস্থ না করে আমি কি করছি, শুধুমাত্র বাংলা আর বিদেশি গুলো মুখস্থ করছি, এর বাইরে যে আসবে সব তৎসম। আবার অনেকে আছে কেউ শুধু তৎসম মুখস্থ করে আর বিদেশি মুখস্থ করে, বাংলা মুখস্থ করে না, অর্থাৎ তৎসম আর বিদেশির বাইরে যে আসবে সব বাংলা। অনেকেই আছে পড়ে, এটা একটা টেকনিক, বাট এই টেকনিক দিয়া আপনি এক ধরনের প্রশ্নের উত্তর করবেন, মানে করতে পারবেন, সেটা হচ্ছে এটা কোন উপসর্গ, দ্যাটস ইট। এই প্রশ্নের উত্তর করতে পারবেন, কিন্তু যখনই এই কোশ্চেনের একটু ডিপে চলে যাবে তখন আর পারবেন না। যেমন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে অপ্রতিবিধান শব্দে কয়টি উপসর্গ আছে, এখন আপনি যদি নাই জানেন যে প্রত্যেকটা তৎসম উপসর্গ আছে, তাহলে আপনি এটা বের করবেন কিভাবে? এই কারণে আপনাকে প্রত্যেকটা উপসর্গ জানতে হবে। কথা কি ক্লিয়ার? ওই যে প্রথম টেকনিকটা আমি যেটা বললাম, এই টেকনিকটা আপনাদের মধ্যে অনেকেই ফলো করেন, যে আমি বাংলা পড়বো আর এই বিদেশি গুলো পড়বো, এর বাইরে যে আসবে সব তৎসম। কিন্তু এটা ফলো করা যাবে না, বিকজ এই টেকনিক দিয়া আপনি ওই প্রথম খালি ওইটা বের করতে পারবেন যে নিচের কোনটা কোন উপসর্গ, দ্যাটস ইট, এটা পারবেন। কিন্তু যখনই ভিতর থেকে প্রশ্ন আসবে তখন পারবেন না। এই কারণে আপনাকে তৎসম উপসর্গ গুলো জানতে হবে। ওকে, এবার আসেন তাহলে তৎসম উপসর্গ কয়টা? তৎসম উপসর্গ হচ্ছে 20টা। এটা কিভাবে মুখস্থ করবেন? প্র পরা অপশমনি, প্র পরা অপশমনি, প্র পরা অপশমনি, অনু অব নির্দুর্বি, অনু অব নির্দুর্বি, প্র পরা অপশমনি, অনু অব নির্দুর্বি, অধি সু উৎপরি, অধি সু উৎপরি, প্র পরা অপশমনি, অনু অব নির্দুর্বি, অধি সু উৎপরি, প্রতি অতি অভি অভি উপা, প্রতি অতি অভি অপি, প্রতি অতি অভি অপি উপ আ, উপ আ, দ্যাটস ইট। এই হচ্ছে টোটাল 20টা উপসর্গ আছে, গুণে দেখেন 20টা উপসর্গ আছে। ওকে, সো প্রপর অপশমনি, অনু অব নির্দুর্বি, অধি সু উৎপরি, প্রতি অতি অভি অপি উপ আ। ওকে, টোটাল হচ্ছে 20টা উপসর্গ আছে। লেখা হলে একটু জানাবেন। এটাও ঠিক মুখস্থ করার সিস্টেম ওই আগের মতোই, এক লাইন বারবার পড়বেন, 3 বার পড়বেন অন্তত। প্রপর অপশমনি, প্রপর অপশমনি, প্রপর অপশমনি মুখস্থ হয়ে গেলে 2 নম্বর লাইনে আসবেন, অনু অব নির্দুর্বি, অনু অব নির্দুর্বি, অনু অব নির্দুর্বি। 2 লাইন পড়া হয়ে গেলে 2 লাইন একসাথে পড়বেন, প্রপর অপশমনি, অনু অব নির্দুর্বি, প্রপর অপশমনি, অনু অব নির্দুর্বি, প্রপর অপশমনি, অনু অব নির্দুর্বি, এভাবে পড়বেন। মুখস্থ হবে, লং লাস্টিং হবে। লেখা হয়ে গেলে আমাকে একটু জানাবেন, ওকে বা ডান লিখবেন, তারপরে আমি পরবর্তী আলোচনায় যাব। লেখা হয়ে গেলে জানাবেন, ওকে বা ডান লিখবেন, পরবর্তী আলোচনায় যাব। ওকে ওকে ওকে, অনেকেই ডান লিখেছেন, আশা করি মোটামুটি সবার লেখা হয়ে গিয়েছে, আশা করি।
আশা করি মোটামুটি সবার লেখা হয়ে গিয়েছে। এখন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, হ্যাঁ মন দিয়ে বুঝতে হবে, জিনিসটা বুঝতে হবে। সেটা কি দেখেন, যদি আপনাকে প্রশ্ন করা হয় যে অ কোন উপসর্গ, অ্যান্সার করতে পারবেন না, বাংলা সহজ। যদি কোশ্চেন করা হয় প্র কোন উপসর্গ, তৎসম। যদি কোশ্চেন করা হয় আব কোন উপসর্গ, বাংলা। সম কোন উপসর্গ, তৎসম। নির কোন উপসর্গ, তৎসম। প্রতি কোন উপসর্গ, তৎসম। অভি কোন উপসর্গ, তৎসম। ভর কোন উপসর্গ, বাংলা। পাতি কোন উপসর্গ, বাংলা। কদ কোন উপসর্গ, বাংলা। কিন্তু যদি আপনাকে প্রশ্ন করা হয় আ কোন উপসর্গ, খেয়াল করেন বাংলাতেও আছে, তৎসম দেওয়া আছে। যদি কোশ্চেন করা হয় সু কোন উপসর্গ, খেয়াল করেন বাংলাতেও আছে, তৎসম দেওয়া আছে। যদি কোশ্চেন করা হয় বি কোন উপসর্গ, বাংলাতেও আছে, তৎসম দেওয়া আছে। যদি কোশ্চেন করা হয় নি কোন উপসর্গ, বাংলাতেও আছে এন্ড তৎসম দেওয়া আছে। আমরা জানি চারটা উপসর্গ যেটা বাংলাতেও আছে, তৎসম দেওয়া আছে। এই যে খেয়াল করেন আশুবিনি, এই যে দেখেন আশুবিনি। এখন প্রশ্ন হচ্ছে এই চারটা দিয়ে প্রশ্ন করলে আপনি কিভাবে উত্তর করবেন? এই চারটার বাইরে থেকে কোনোটা দিলে এটা আপনি পারবেন, এটা আমি জানি। অ গা অজ অনা আর আন আব ইতি উনা কদ কু পাতি ভর রাম স সা হা, এগুলোর যে কোনো একটা দিলে আপনি পারবেন, এটা বাংলা উপসর্গ। বা প্র পরা অপ সম অনু অবনির দূর অধি উদ পরি প্রতি অতি অভি অপি উপ, এগুলোর যে কোনো একটা দিলে আপনি পারবেন, এটা তৎসম, কারণ এগুলা বাংলার মধ্যে নাই। কিন্তু চারটা উপসর্গ যেটা বাংলা তৎসম দুইটা দিয়ে আছে, এই চারটা থেকে প্রশ্ন দিলে আপনি কিভাবে পারবেন? এটা একটা প্রশ্ন মনের মধ্যে আসে না? আসতেই পারে। তো এটা বুঝতে হলে এইটুকু তো সবার লেখা হয়েছে নাকি? এইটুকু তো সবার লেখা হয়েছে। ওকে, এটা বুঝতে হলে আপনাকে প্রথমে কোশ্চেন প্যাটার্ন জানতে হবে, কিভাবে প্রশ্ন আসে এটা জানতে হবে। পরীক্ষার হলে আপনি যদি কোশ্চেন প্যাটার্ন ধরতে পারেন, মানে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী প্রস্তুতি নিতে পারেন, তাহলে আলটিমেটলি আপনার পড়াটা অনেকটা পরীক্ষার প্রশ্ন ওরিয়েন্টেড হবে এবং সেই ক্ষেত্রে আপনার অ্যান্সার করাটা সহজ হবে। তো মনে রাখবেন, যে কোনো একটা উপসর্গ দিয়ে প্রশ্ন আসতে পারে যে অ কোন উপসর্গ, অনা কোন উপসর্গ, প্রতি কোন উপসর্গ, প্র কোন উপসর্গ, বাট নেভার এভার কখনোই আশুবিনি দিয়ে শুধু ওয়ার্ডটা দিয়ে প্রশ্ন করবে না, মানে শুধু উপসর্গটা দিয়ে প্রশ্ন করবে না, নেভার এভার কখনোই না। যদি আশুবিনি দিয়ে প্রশ্ন করে তাহলে একটা ওয়ার্ড গঠন করে তারপর প্রশ্নটা আসবে। যেমন কোশ্চেনটা এরকম করতে পারে যে আকালা শব্দের আ কোন উপসর্গ, এইভাবে কোশ্চেনটা আসতে পারে, আকালা শব্দের আ কোন উপসর্গ। বা কোশ্চেন আসতে পারে নিদয় শব্দের নি কোন উপসর্গ, এভাবে কোশ্চেনটা হতে পারে। কথাটা কি ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে ভাই, এখান থেকে প্রশ্নটা কিভাবে হবে? এই যে আকালা শব্দের আ কোন উপসর্গ, এটা বের করার জন্য ওয়েটা কি বলেন তো? এটা বের করার জন্য আপনাকে বুঝতে হবে এই ওয়ার্ডটা কি, এই কালা ওয়ার্ডটা কি, এটা বুঝতে হবে। এই কালা ওয়ার্ড এটা যদি বাংলা হয় তাহলে এটাও বাংলা, এই কালা এটা যদি তৎসম হয় তাহলে এটাও তৎসম, রাইট? আবার এই যে নিদয়, এই নিদয় শব্দের দয়টা কি, এটা আপনাকে বুঝতে হবে। দয় যদি বাংলা হয়, তাহলে নি বাংলা, আর দয় যদি তৎসম হয় তাহলে এই নি তৎসম। এটাই তো নিয়ম নাকি? এটাই তো নিয়ম, এভাবেই তো বলেছেন। স্কুল কলেজ কোচিং এ তো এভাবেই শিখেছেন, এভাবে শিখছেন না? বাংলাদেশের মানে 95% স্কুল কলেজের শিক্ষকরা আমাদেরকে এভাবে শিখিয়ে থাকেন যে বাংলা উপসর্গ বসে বাংলা শব্দের পূর্বে এবং তৎসম উপসর্গ বসে তৎসম শব্দের পূর্বে। কিন্তু এটা 100% কি রাইট না রং? বলেন, অ্যান্সার দেন। এটা 100% রাইট না রং? ওকে, সোহেল রানা ভাই বলছে রং। ওকে, আসলে এটা 100% রাইট। আশিক ভাই বলছে রং, কিন্তু না, আসলে এটা 100% রাইট। বাংলাদেশের এমন কোন বই নাই, এমন কোন ব্যাকরণ বই নাই, ইনক্লুডিং মাই বুক, আমার বইয়েও এটা লেখা আছে বাংলা উপসর্গ বাংলা শব্দের পূর্বে বসে, তৎসম উপসর্গ তৎসম শব্দের পূর্বে বসে, বিকজ এই অনুসারে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নটা হয়। সো এই কারণে বাংলাদেশে টিচাররা যে পড়ায় এটা ভুল না, এটা সত্য। বাট প্রবলেমটা হচ্ছে আপনি পরীক্ষার হলে ধরতে পারবেন না যে এই শব্দটা কি বাংলা নাকি তৎসম। আমার পয়েন্টটা হচ্ছে এই জায়গায়। এটা 100% রাইট, কিন্তু আমি এটা পড়াই না। আমি পড়াই না কেন? বিকজ আমি যখন আপনার মতো স্টুডেন্ট ছিলাম, আমি যখন ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, আমার স্যার আমাকে যখন এটা পড়াচ্ছিল,
যে শাওন তুমি দেখবা এই ওয়ার্ডটা কি, এই ওয়ার্ডটা যদি বাংলা হয় তাহলে এটা বাংলা, এটা তৎসম, এটা তৎসম। তাই আমি বললাম স্যার আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? স্যার আমি তো এটাই বুঝি না এটা বাংলা না তৎসম, আমি তাহলে এটা কেমনে বুঝবো? এইটা বাংলা হলে এটা বাংলা হবে বুঝলাম, এটা তৎসম হলে এটা তৎসম হবে বুঝলাম, আমি তো এটাই বুঝি না এটা বাংলা না তৎসম, তাহলে আমি কেমনে বুঝবো যে এটা বাংলা না তৎসম? ভ্যালিড কিনা চিন্তা করেন, লজিক্যাল থিঙ্কিং কিনা চিন্তা করেন। তো স্যার বললো এটা তো খুব সহজ। আমাকে তখন স্যার বললো কি এটা খুব সহজ। আমি বললাম স্যার যেমন? পরে বলতেছে তৎসম শব্দ নির্ণয় করার জন্য 24টা রুলস আছে। যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সম্পর্কিত যত শব্দ আছে সব তৎসম। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, নৈঋত, অগ্নি, বায়ু অর্থাৎ 10 দিক সম্পর্কিত যত শব্দ আছে সব তৎসম। তারপর হচ্ছে রেফ, রফলা, ক্ষীয়যুক্ত যত শব্দ আছে সব তৎসম। নত্ব বিধান বসে যে সকল শব্দ সব তৎসম। সত্য বিধান বসে যে সকল শব্দ সব তৎসম। বিসর্গ সন্ধিযুক্ত অথবা বিসর্গ সন্ধিবদ্ধ যত শব্দ আছে সব তৎসম। সংস্কৃত প্রত্যয়যুক্ত যত শব্দ আছে সব তৎসম। ক্ষীয়যুক্ত যত শব্দ আছে সব তৎসম। এরকম করে 24টা রুলস বললো। আমি বললাম স্যার 24টা রুলস পড়লে আমি কি পারবো? শিওর? হ্যাঁ শিওর, কনফার্ম পারবা। আমি বললাম স্যার এখান থেকে কি প্রশ্ন আসবে? শিওর? না এটা শিওর না। ঠিক আছে, কি বলতেছে? এটা শিওর না। এখন একটা নিয়ম, এটা পড়ার জন্য আমার 24টা রুলস মুখস্থ করা লাগবে, অথচ এখান থেকে প্রশ্ন আসবে কিনা আমি শিওর না। আমি ইনস্ট্যান্ট ডিসিশন নিলাম 1 মার্ক জাহান্নামে যাক, আমার দরকার নাই ভাই, আমি 24টা রুলস মুখস্থ করার কোনো দরকার নাই আমার। যদি একটা পড়ার জন্য আমার 24টা রুলস পড়তে হয় তাহলে তো পুরো বাংলা মুখস্থ করার জন্য আমার ডিকশনারি মুখস্থ করতে হবে। ইজ দ্যাট পসিবল? সম্ভব? সম্ভব না। আমি ইনস্ট্যান্ট ডিসিশন নিলাম 1 মার্ক জাহান্নামে যাক, আমার দরকার নেই। বাট বাসায় এসে চিন্তা করলাম না দেখি কোনো টেকনিক বের করা যায় কিনা। আমি একটু টেকনিক প্রিয় স্টুডেন্ট, তো টেকনিক বের করা যায় কিনা এটার জন্য আপনাকে কি করতে হবে? প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন প্যাটার্ন জানতে হবে। এখন পরের দিন গিয়ে ফার্মগেট থেকে ঢাকা, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, রাজশাহী, খুলনা, চিটাগাং, বরিশাল, সিলেট যত পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল তখন রিনোন, সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক কিনে আনলাম, প্রিভিয়াস 10-15 বছরের কোশ্চেন সলভ করলাম। এখন তো অবশ্য আমার বিসিএস এর কোশ্চেন বা চাকরির কোশ্চেন এগুলো সবই সলভ করা। তো এই যে কোশ্চেন গুলো আমি সলভ করলাম, এন্ড সলভ করে যেটা দেখলাম সেটা হচ্ছে উপসর্গের এই আশুমিনি থেকে যদি প্রশ্নটা আসে, উপসর্গের আশুমিনি থেকে যদি প্রশ্নটা আসে, তাহলে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ে যে উদাহরণগুলো আছে এই উদাহরণের বাইরে কোনো প্রশ্ন আজ পর্যন্ত কোনো পরীক্ষায় আসে নাই, ফিউচারেও আসবে না ইনশাআল্লাহ। কথা কি ক্লিয়ার? আবার বলছি, নবম দশম শ্রেণীর নতুন বই না কিন্তু, আগের বই। মুনির চৌধুরী ও মোফাজ্জল হায়দার চৌধুরী সম্পর্কিত যে বই সেই বই। নতুন বইয়ে তো উল্লেখই করা নাই কোনটা বাংলা কোনটা তৎসম, কিছুই নেই, খালি লেখা এতগুলো উপসর্গ আছে, শেষ। বুঝতে পারছেন? সো এই আশুমিনি দিয়ে যদি কোশ্চেনটা আসে তাহলে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ে যে উদাহরণগুলো আছে সেখান থেকেই কোশ্চেনটা আসে, এর বাইরে কোশ্চেন আসে না। এখন ঘাইটা ঘুইটা দেখলাম যে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ে আশুমিনির টোটাল বাংলা শব্দের উদাহরণ দেওয়া আছে, বাংলা শব্দের টোটাল উদাহরণ দেওয়া আছে 22টা, আর তৎসম শব্দের উদাহরণ দেওয়া আছে টোটাল 49টা। এখন বলেন কোনটা সহজ? 22টা সহজ, 22টা কম। আমি কি করলাম? এই 22টা ঠাড়া মুখস্থ করে বলছি, 22টা কি করছি? একটানা মুখস্থ করে ফেলছি। এখন আমি সব পারি, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসলে এই কটার মধ্যে থেকে আছে, এই 22টার মধ্যে থেকে প্রশ্ন আসলে বাংলা, না আসলে তৎসম। যদি দেখি আমার কমন পড়ে নাই, কনফার্ম তৎসম। আর যদি দেখি কমন পড়ছে তাহলে বাংলা, শেষ। সহজ কথা। কথা কি বুঝতে পারছেন? আমার কথা কি বুঝতে পারছেন? সহজ টেকনিক। যদি দেখি বাংলা নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ের মধ্যে যে বাংলা 22টা উদাহরণ আছে, এই 22টা উদাহরণের মধ্যে থেকে কমন পড়ছে, তাহলে বাংলা, না পড়লে তৎসম, শেষ। কনসেপ্ট ক্লিয়ার? এখন আসেন তাহলে বাংলা যে 22টা উদাহরণ আছে এই 22টা আমরা একটু মুখস্থ করে নিব। এখন আসেন বাংলা যে 22টা উদাহরণ আছে এই 22টা আমরা এখন একটু মুখস্থ করে নিব। ওকে, আমার পড়ানো কি বুঝতেছেন আপনারা? এটাকে বলেন আমি কিভাবে সামনের দিকে আগাচ্ছি টেকনিক অনুযায়ী, এটা কি বুঝতেছেন? কয়জন ক্লাস করতেছে? 43 জন। ওকে ফাইন, ওকে ইয়েস ঠিক আছে। সোহেল রানা ভাই ওকে, তুষার ভাই বলছে জি ভাই। ওকে, তাহলে এবার হেডলাইন দেন বাংলা, হেডলাইন দেন বাংলা সু উপসর্গ, বাংলা সু উপসর্গ। ওকে ফাইন, বাংলা সু উপসর্গ, এটা একটা হেডলাইন দেন।
আমরা এখন কিছু শব্দ শিখবো একটা গল্পের মাধ্যমে, ছোট্ট একটা গল্প শিখবো, এবং এই ছোট্ট গল্পের মধ্যে যতগুলো শব্দ থাকবে তার প্রত্যেকটা হচ্ছে বাংলা সুউপসর্গজাত শব্দ। তাই আমি প্রথমে গল্পটা একবার বলছি, মনোযোগ দিয়ে শুনবেন, তারপর আমি বোর্ডে লিখে দিব, তারপর আপনারা খাতায় লিখবেন। শোনাটা প্রয়োজন এই জন্য বিকজ আমি প্রথমে যখন মুখ দিয়ে এটা বলি, যখন সাউন্ড করি, তো এই জিনিসটা আপনার ব্রেনে গেঁথে যাবে যদি আপনি ভালো করে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। তো ব্যাপারটা হচ্ছে কি এরকম, আমাদের গল্পের একজন নায়িকা আছে, নায়িকার নাম হচ্ছে সুমনা আর নায়কের নাম হচ্ছে সুমন। তো গল্পটা হচ্ছে এরকম যে, এক লাইনের একটা গল্প, জাস্ট গল্পটা হচ্ছে এরকম যে, সুমনা সুমনের প্রতি সুনজর দেয়ার সুখবর শুনে সুমন সুদিন দেখে সুকাজ সেরে সুনামের আশা করলো। এখানে যতগুলো সু আছে সব বাংলা। কনসেপ্ট ক্লিয়ার? আসলে তাহলে আমরা লিখে ফেলি। ওকে, লিখেন। সুমনা সুমনের প্রতি সুনজর দেওয়ার সুখবর শুনে সুমন সুদিন দেখে সুকাজ সেরে সুনামের আশা করলো। ওকে, লিখে ফেলেন। সুমনা সুমনের প্রতি সুনজর দেয়ার সুখবর শুনে সুমন সুদিন দেখে সুকাজ সেরে সুনামের আশা করলো। এখানে 5টা শব্দ আছে, যে 5টা শব্দ বাংলা সুউপসর্গ গঠিত। কি কি? একটা হচ্ছে সুনজর, একটা হচ্ছে সুখবর, একটা হচ্ছে সুদিন, একটা হচ্ছে সুকাজ, একটা হচ্ছে সুনাম। দ্যাটস ইট। এটা আবার ভাইবেন না যে এই সুমন আর সুমনা এটাও বাংলা সুউপসর্গ। এটা জাস্ট ছন্দ মিলানোর জন্য আনা হয়েছে। ওকে, এটা জাস্ট ছন্দটা মিলানোর জন্য আনা হয়েছে, নাম দুটা। ওকে, তাহলে গল্পটা কি একবার রিডিং পড়েন, একবার মনে মনে রিডিং, জোরে রিডিং পড়েন। আপনি তো বাসায় আছেন, কেউ তো শুনতেছে না। একবার রিডিং পড়েন। সুমনা সুমনের প্রতি সুনজর দেয়ার সুখবর শুনে সুদিন দেখে সুকাজ সেরে সুনামের আশা করলো। দ্যাটস ইট। এটা হচ্ছে কি? এটা হচ্ছে বাংলা সুউপসর্গ। দ্যাটস ইট। এবার আসেন আমরা বাংলা নি উপসর্গ এটা শিখবো। লিখেন বাংলা নি উপসর্গ। আচ্ছা, তার আগে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে এই যে 5টা ওয়ার্ড আমরা দেখলাম, এই 5টা ওয়ার্ডের বাইরে যদি প্রশ্ন আসে সু দিয়ে, সেটা কি হবে? তৎসম। যেমন কি? যেমন মনে করেন প্রশ্ন আসলো, সুপ্রভাত শব্দের সু কোন উপসর্গ? আমার গল্পে আছে? নাই। কোন উপসর্গ? তৎসম, শেষ। যদি বলি সুবিনীত শব্দের সু কোন উপসর্গ? আমার গল্পে আছে? নাই। কোন উপসর্গ? তৎসম, শেষ। যদি বলি সুধী, সম্মানিত সুধী, এই সুধী শব্দের সু কোন উপসর্গ? আমার গল্পে আছে? নাই। কোন উপসর্গ? বাংলা। যদি বলি সুখবর শব্দের সু কোন উপসর্গ? গল্পে আছে? হ্যাঁ আছে। তাহলে কোন উপসর্গ? বাংলা। কনসেপ্ট ক্লিয়ার? সহজ জিনিস। ওকে, এই 5টার মধ্যে থেকে কোশ্চেন আসলে বাংলা, না আসলে তৎসম। এবার আসেন বাংলা নিয়ে উপসর্গ। বাংলা নিয়ে উপসর্গ, এটার জন্য আমরা একটা গল্প শুনবো, ছোট্ট একটা গল্প শুনবো, 1 লাইনের গল্প। এটাও এই 1 লাইনের গল্পের বাইরে যত নি দিয়ে শব্দ আসবে সেগুলো হচ্ছে সব তৎসম। তাহলে গল্পটা কি? গল্পটা হচ্ছে এরকম যে, নিদয় নামের নীলাজ লোকটি নিরেট প্লেটে নিখুঁত ভাবে খেয়ে নিভাজ পেটে নিখোঁজ হলো। দ্যাটস ইট। ঠিক আছে? সো এই গল্পটা যতগুলো শব্দ আছে নি সব বাংলা, এর বাইরে যে আসবে সব তৎসম। তাহলে লিখে ফেলি আমরা। লিখেন, নিদয় নামের নীলাজ লোকটি নিরেট প্লেটে নিখুঁত ভাবে খেয়ে নিভাজ পেটে নিখোঁজ হলো। ওকে, ফাইন। নিদয় নামের নীলাজ লোকটি নিরেট প্লেটে নিখুঁত ভাবে খেয়ে নিভাজ পেটে নিখোঁজ হলো। এখানে 6টা শব্দ আছে। কয়টা শব্দ আছে? 6টা শব্দ আছে। চলো আমরা একটু দেখি 6টা শব্দ কি কি। একটা হচ্ছে এই যে নিদয়, এটা। দেন হচ্ছে নীলাজ, এরপর হচ্ছে নিরেট, এরপর হচ্ছে নিখুঁত, এরপর হচ্ছে নিভাজ, এন্ড লাস্ট ওয়ান সেটা হচ্ছে নিখোঁজ। এই 6টা হচ্ছে কি? এই 6টা হচ্ছে বাংলা নি উপসর্গ। কনসেপ্ট ক্লিয়ার? কি লিখছেন এটা?
বুঝি নাই। কোন উপসর্গ কোন অর্থে ব্যবহার হয় এমন প্রশ্নগুলোর উত্তর করা কঠিন লাগে। তো ভাই আমি কি এটা পড়াইছি এখন পর্যন্ত? সো রিল্যাক্স, টেনশন করেন কেন, আসি তো পড়াই, তারপরে বললেন কোন উপসর্গ কোন অর্থ, একদম দেখবেন সব পারছেন, নো টেনশন, একদম চিল। ওকে, ওকে ফাইন। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে 19 ব্যাকরণ বই একজন বলছে নিদয় নেই, রাইট? 19 ব্যাকরণ বই নিদয় নেই, এটা আমার সংযোজন করা হয়েছে, এটা আমার সংযোজন। এই সংযোজনটা করেছি হচ্ছে হায়াত মাহমুদ স্যারের বই থেকে। আবার 19 ব্যাকরণ বইয়ে বাংলা তৎসম উপসর্গের মধ্যে এবং বাংলা উপসর্গের মধ্যে দুইটা জায়গায় একটা ওয়ার্ড পাবেন, যদি আপনার সামনে বই থাকে চেক করে দেখতে পারেন, বিফল। বিফল শব্দটা, এটা অবশ্যই এখনো শেখাই নাই, এটা ওই বি উপসর্গের মধ্যে শিখাবো। বিফল শব্দটা বাংলাতেও আছে, তৎসমতেও আছে, চেক করে দেখেন। এখন বিফল শব্দ বাংলাতেও আছে, তৎসমতেও আছে। এখন তাহলে এটা কিভাবে গঠিত হয়েছে দিবেন, বাংলা না তৎসম? এই কারণে আমরা বিফল শব্দটা অভিধান কি বলে সেটা ফলো করব। এখন অভিধান ফলো করলে দেখা যায় ফল শব্দটা সংস্কৃত, তো ফল যেহেতু সংস্কৃত, সুতরাং বিটাও আমরা সংস্কৃত ধরবো। সেই কারণে বিফল শব্দের বিটা আমরা বাংলার তালিকা থেকে বাদ দিয়েছি। এরকম ওইটা যেমন বাদ দিয়েছি, এটা এরকম সংযোজন করেছি। কথা ক্লিয়ার? ওকে, এখানে শব্দের অর্থ জানেন তো নাকি? নিদয় মানে কি? নিদয় মানে যার দয়া নাই। কিন্তু এখানে একটা বিষয় খুব লক্ষণীয় ভাই, ওয়ার্ডটা কিন্তু নিদয়, নট নির্দয়। যদি নির্দয় বলি তাহলে কিন্তু এটা তৎসময় হবে, কারণ নির্দয়ের মধ্যে মূল ওয়ার্ডটা হচ্ছে দয় আর উপসর্গ হচ্ছে নির। নির কিন্তু তৎসমতি আছে, এটা কিন্তু বাংলায় নাই। কথা কি ক্লিয়ার? এটা একটু মাথায় রাখবেন। হ্যাঁ, একটা রেফ দিয়ে দিলে এটা তৎসম হয়ে যাবে। নিদয় বাংলা, কিন্তু নির্দয় কি তৎসম। ওকে, মাথায় রাখবেন। ওকে, এরপর আসেন নিদয় নামের নীলাজ। নীলাজ মানে তো বুঝেন, লজ্জা নাই। নিরেট, নিরেট মানে বুঝেন? নিরেট মানে বুঝেন? দাঁড়ান, নিরেট মানে বুঝাই। এই যে দেখেন, ওকে, আমার এই পাশে আপনারা একটা গ্লাস মানে জানালা দেখতে পাচ্ছেন। তো এই জানালার যে রডটা, এই রডটা কিন্তু ফাঁপা না, এই রডটা কিন্তু কি একদম মানে ভিতরে কোনো ফাঁপা অংশ নাই, পুরোটাই পুরু। তো এটাকে বলা হয় নিরেট। অর্থাৎ যখন কোনো কিছু ফাঁপা থাকে সেটার বিপরীত অংশ হচ্ছে নিরেট। যেমন এই যে মার্কারটা, এই মার্কারটা হচ্ছে নিরেট, বিকজ এটার ভিতরে ফাঁপা, ফাঁপা জায়গা। কিন্তু এটা কিন্তু ফাঁপা না, এটা একদম সলিড। তো তার মানে নিরেট মানে কি সলিড। কথা কি ক্লিয়ার? তাহলে নিরেট প্লেট বলতে কি বোঝায়? কাচের প্লেট। বুঝতে পারছেন? নিরেট প্লেট বলতে কি বোঝায়? কাচের প্লেট। ওকে, তাহলে এবার খেয়াল করেন, নিরেট প্লেট, দেন নিখুঁত, এটা তো বুঝেন। নিভাজ, নিভাজ বুঝেন? নিভাজ, নিভাজ বুঝেন না? নিভাজ কেমনে বুঝাবো আমি? নিভাজ হচ্ছে মনে করেন এই যে এরকম, মানে মানে পেটের শেপ হচ্ছে এরকম, বুঝতে পারছেন? মানে খায়া পেটের শেপ হচ্ছে এরকম, মানে বডি শেপ হচ্ছে এরকম, মানে 6 প্যাক না, অনলি 1 প্যাক, ফ্যামিলি প্যাক। বুঝতে পারছেন? অনলি 1 প্যাক, ফ্যামিলি প্যাক। ঠিক আছে, এটা হচ্ছে নিভাজ, পেটে কোনো ভাঁজ নাই। তো নিভাজ পেটে নিখোঁজ হলো, নিখোঁজ তো বুঝেনি। ওকে ফাইন। ওকে, সো এই হচ্ছে বাংলা সুউপসর্গ, এই হচ্ছে বাংলা নিউপসর্গ, গেল, দ্যাটস ইট। এবার হচ্ছেন বাংলা আ ও বি উপসর্গ, এই দুটো আমরা একসাথে শিখবো। হ্যাঁ, লিখেন বাংলা আ ও বি উপসর্গ, লিখেন বাংলা আ ও বি উপসর্গ। বাংলা আ ও বি উপসর্গ। তো বাংলা আ ও বি উপসর্গ কি কি আছে আসেন আমরা একটু দেখি। তো এটার গল্পটা আমি আগে আপনাদেরকে একটু বলে নিচ্ছি, বললে জিনিসটা মনে থাকে বেশি। তো গল্পটা হচ্ছে এরকম, প্রথমে শুনবেন, প্রথমে একটু কঠিন মনে হবে, কারণ যেহেতু দুইটা উপসর্গের একসাথে শব্দগুলো এখানে আসছে, তো শব্দগুলো একটু বেশি থাকবে, স্বাভাবিক। প্রথম একটু কঠিন মনে হবে, কিন্তু জিনিসটা প্র্যাকটিস করলে একদম সহজ। আর যদি হুবহু মনে নাও থাকে কোনো সমস্যা নাই, বিকজ আপনার পরীক্ষায় কখনো এটা আসবে না যে বাংলা আ ও বি উপসর্গের যতগুলো উদাহরণ আছে এগুলো লিখো, আসবে না। আপনার পরীক্ষা আসবে নিচের কোনটা বাংলা উপসর্গ বা নিচের কোনটা তৎসম উপসর্গ, দ্যাটস ইট। সো অন্তত 10 বার রিডিং পড়লে যদি নাও মনে থাকে, ব্রেইনে ওয়ার্ড গুলো গেঁথে যাবে ভালো করে। পরীক্ষার হলে অপশন দেখলে জিনিসটা আপনি ক্লিয়ারলি ধরতে পারবেন। পয়েন্টটা কি ক্লিয়ার? ওকে, তাহলে এবার আসেন গল্পটা কি। গল্পটা হচ্ছে এরকম যে, বিভুই
আকাড়া, আচালা, আছাকা ও আধোয়া চাল দিয়ে আলুনি খিচুড়ি রান্নার চেষ্টা করে বিকল হয়ে আকাঠা ও আগাছা নিয়ে আকাশের দিকে তাকিয়ে বিনামা হয়ে বিপথে হাঁটা দিল। বিশাল একটা গল্প, এক লাইনেরই, বাট এই এক লাইনের গল্পের মধ্যেই প্রায় 11টা শব্দ চলে আসছে এবং এই 11টা শব্দই বাংলা আ ও বি উপসর্গ যোগে গঠিত। আমরা লিখে ফেলে জিনিসটা সহজ হয়ে যাবে। লিখেন, বিভুই বিভুই আকাড়া, আকাড়া, আচালা, আছাকা ও আধোয়া, আছাকা ও আধোয়া চাল দিয়ে, আধোয়া চাল দিয়ে, বিভুই আকাড়া, আচালা, আছাকা ও আধোয়া চাল দিয়ে, আধোয়া চাল দিয়ে, চাল দিয়ে আলুনি খিচুড়ি রান্নার, আগে পুরোটা লিখেন, পরে আমি প্রত্যেকটার অর্থ বুঝাই দেব। আলুনি খিচুড়ি রান্নার, আলুনি খিচুড়ি রান্নার চেষ্টা করে, আলুনি খিচুড়ি রান্নার চেষ্টা করে, চেষ্টা করে বিকল হয়ে, বিকল হয়ে আকাঠা ও আগাছা নিয়ে, আকাঠা ও আগাছা নিয়ে, আকাঠা ও আগাছা নিয়ে 1 2 3 4 5 6 7 8 9 আকাঠা ও আগাছা নিয়ে বিনামা হয়ে, বিনামা হয়ে বিপথে হাঁটা দিল, বিপথে হাঁটা দিল। দ্যাটস ইট, শেষ। ওকে, সো লিখে ফেলেন, লেখা হলে একটা এসএমএস দেন ওকে বা ডান, তারপর আমি আলোচনায় যাচ্ছি। লেখা হলে জাস্ট একটা এসএমএস দিবেন ওকে বা ডান। বিভুই আকাড়া, আচালা, আছাকা ও আধোয়া চাল দিয়ে, আধোয়া চাল দিয়ে আচ্ছা, একজন একজন এসএমএস দিয়েছে, সোহেল ভাই, কাঁচা বাদাম, কাঁচা বাদামের গানের মতো একদম সহজ টেকনিক আমার কাছে আছে দিদি, কাঁচা বাদাম না। ওকে, আল্লাহ, ওকে, একদম কাঁচা বাদামের মতো টেকনিক। তো লিখে ফেলেন, বিভুই আকাড়া, আচালা, আছাকা ও আধোয়া চাল দিয়ে আলুনি খিচুড়ি রান্নার চেষ্টা করে বিকল হয়ে আকাঠা ও আগাছা নিয়ে বিনামা হয়ে বিপথে হাঁটা দিল। ওকে ফাইন, এবার আমরা একটু আন্ডারলাইন করে দেখি, দেখবেন এখানে 11টা শব্দ আসবে। বিভুই 1, আকাড়া 2, আচালা 3, আছাকা 4, আধোয়া 5, আলুনি 6, বিকল 7, আকাঠা 8, আগাছা 9, বিনামা এটা হচ্ছে 10, এন্ড বিপথে এটা হচ্ছে 11। এই হচ্ছে 11টা শব্দ। তো এখানে 11টা, সু উপসর্গের মধ্যে 5টা, 16টা, আর নি উপসর্গের মধ্যে 6টা, 22টা। এই 22টা উদাহরণ হচ্ছে বাংলা আশুবিনি যোগে গঠিত। আর এই 22টা উদাহরণের বাইরের থেকে আশুবিনি দিয়ে অন্য কোনো শব্দ দিলেই সেটা তৎসম উপসর্গ। কনসেপ্ট ক্লিয়ার? এখন প্রত্যেকটার অর্থ একটু আমি বুঝিয়ে দিচ্ছি। বিভুই শব্দের মানে হচ্ছে যার অনেক জমি আছে। হ্যাঁ, ভুই শব্দের অর্থ হচ্ছে জমি, বিভুই শব্দের অর্থ হচ্ছে যার অনেক জমি আছে বা জমিদার, এই টাইপের কেউ। আকাড়া, এটা কি আমি একটু বলি। আকাড়া মানে হচ্ছে ভালো চাল। আকাড়া মানে কি? ভালো চাল। আপনারা একটা প্রবাদ শুনবেন, ভিক্ষার চাল কাড়া আর আকাড়া, এটা একটা প্রবাদ। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ভিক্ষার চাল তার আবার কাড়া আর আকাড়া। মানে মানুষ যখন ভিক্ষা দেয়, এখন ভিক্ষা দেওয়ার সময় কি আবার ভিক্ষুক বলে যে মানে যা দিচ্ছে দয়া করে এটাই তো তার জিনিস, এটাই তো তার প্রাপ্য। এখন কিছু কিছু অবশ্য বর্তমানে আছে, দেখবেন যে 2 টাকা দিলে বলে 2 টাকা, 5 টাকার নিচে ভিক্ষা নেয় না। ঠিক আছে, অভিজাত এলাকার ভিক্ষুক। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আকাড়া, এটার মানে হচ্ছে কালা, মানে হচ্ছে কঙ্কর, মানে ওই যে পাথর, অর্থাৎ চালের মধ্যে পাথর মিশানো যেটা, সেটা হচ্ছে কাড়া। আর আকাড়া মানে কালা নাই, বুঝতে পারছেন, কালা মুক্ত, ভালো চাল আর কি। তো আচালা, আচালা মানে চালা হয় নাই, আছাকা মানে ছাকা হয় নাই, আধা মানে ধোয়া হয় নাই। আলুনি মানে নুনের অভাব, আলুনি মানে নুনের অভাব। বিকল, এটা তো বুঝিনি, মানে নষ্ট হয়ে গেছে এরকম। আকাঠা মানে হচ্ছে যেটা এখন পর্যন্ত পরিপূর্ণ কাঠ
হয় নাই। আগাছা, যেটা এটা তো বুঝেন আগাছা কি জিনিস। বিনামা মানে নাম পরিচয়হীন, বিপদ মানে তো জানেনি। দ্যাটস ইট। তো এই ছিল আশুবিনী এর প্যাচ। আশুবিনী এর প্যাচটা আশা করি এখন আর আপনাদের লাগবে না, আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। ইফতি ভাই হাত তুলেছেন, আনমিউট। হ্যালো ভাই, আমি জানতে চাচ্ছি যে এখানে বিভুই বলছিলেন, আমরা অনেক সময় বলি যে বিদেশ বিভুই, কারণ আপনি বিভুই বলছেন যে জমিদার, কিন্তু বিদেশ বিভুই বললে তখন কি বোঝায়? বিদেশ বিভূতি বলতে মানে বিদেশে অনেক জমি টমি আছে এরকম কেউ, বুঝতে পারছেন? জি ভাই, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন দুঃখিত, একটা কল এসেছিল। ওকে, এক্সট্রিমলি দুঃখিত, একটা কল আসছিল। ভূঁইয়া দ্বারা কি জমির মালিক বুঝায় তাহলে? মেবি নামের অর্থ জানলে হয়তো বা এরকমই কিছু বের হইতে পারে, আই এম নট শিওর, মেবি হইতে পারে, ইতিহাস ঘাটলে বোঝা যাবে। ওকে, তাহলে এতক্ষণ আমরা আলোচনা করলাম কি নিয়ে? এতক্ষণ আমরা আলোচনা করলাম বাংলা এবং তৎসম উপসর্গ নিয়ে। এবার আসলে আমরা আলোচনা করব বিদেশি উপসর্গ নিয়ে। বিদেশি উপসর্গের মধ্যে প্রথমেই কি আছে ভাই? আছাকা অর্থ আরেকবার বলুন। আরে আছাকা মানে যেটা ছাকা হয় নাই, আছাকা মানে যেটা ছাকা হয় নাই। অনেক সময় আমরা পানি ছাকি না, ওইরকম যেটা ছাকা হয় নাই সেটা হচ্ছে আছাকা। ওকে, তো প্রথমে আমরা শিখবো এখন হচ্ছে আরবি উপসর্গ। হ্যাঁ, আরবি উপসর্গ। ওকে, তো আরবি উপসর্গ কয়টা? আরবি উপসর্গ আছে হচ্ছে চারটা। চারটা কি কি? চারটা হচ্ছে আম, খাস, লা এবং গর। আম, খাস, লা এবং গর, এই চারটা হচ্ছে আরবি উপসর্গ। এখানে আম মানে হচ্ছে সাধারণ। আম মানে কি? আম মানে হচ্ছে সাধারণ, যেমন আম জনতা মানে সাধারণ মানুষ, সাধারণ জনতা। কনসেপ্টটা কি ক্লিয়ার? বা আম মুক্তার মানে সাধারণ উকিল। খাস মানে হচ্ছে বিশেষ। খাস মানে কি? বিশেষ, যেমন খাসবাদী, খাস কামরা। লা মানে হচ্ছে নাই। লা মানে কি? লা মানে হচ্ছে নাই, যেমন লাপাত্তা, লাজবাব। লাজবাব মানে কি? জবাব নাই। লাপাত্তা মানে পাত্তা নাই। গড় মানেও নাই। গড় মানেও কি? নাই, মানে গড় মিল মানে মিল নাই। গড় হাজির মানে হাজির না। ওকে, তাহলে যেটা বলতেছিলাম, আহ লা মানেও নাই, গড় মানেও নাই। গড় মানে কি? গড় মানে যেমন মনে করেন গড় মিল, ঠিক আছে? তাহলে গড় মিল মানে হচ্ছে মিল নাই, বা গড় হাজির মানে হাজির না, অর্থাৎ এটাও না অর্থ। তাহলে আরবি উপসর্গ চারটা, আম, খাস, লা, গড়। তবে মাঝে মাঝে আমরা আরো দুইটা দেখতে পাই, একটা হচ্ছে বাজে আর আরেকটা হচ্ছে ক্ষয়ের। একটা হচ্ছে বাজে আর একটা হচ্ছে ক্ষয়ের। ওকে, এখন বাজে এটা তো আমরা বুঝি। বাজে যেমন মনে করেন তুচ্ছ অর্থে ব্যবহৃত হয়। বাজে শব্দটা সাধারণত ব্যবহৃত হয় কি অর্থে? তুচ্ছ অর্থে। যেমন এটা পরীক্ষা অনেকবার আসছে, দেখবেন বাজে কথা বলো না তো। এখানে বাজে শব্দটা কোন অর্থ? বাজে শব্দটা হচ্ছে মানে দূর, মানে এটা হইতে পারে না। যেমন মনে করেন আমাকে কেউ বললো যে ভাই আপনার ধ্রুব বইটা তো আরেকজন লেখা ফেলছে, মানে আরেকজনের নামে বের হয়ে গেছে। তা আমি বললাম দূর ভাই, বাজে কথা বলেন না তো। এই বাজে কথা বলেন না তার মানে এটা আসলে পসিবল না। তুচ্ছ করে আমি উড়াই দিলাম কথাটা, এরকম। তো তারপর হচ্ছে ক্ষয়ের। ক্ষয়ের খা আমরা বলি না, চাটুকার। ক্ষয়ের খা, চাটুকার, বুঝতে পারছেন? তো এই হচ্ছে আরবি উপসর্গ। এখন এখানে এখানে একটা ঘাপলা আছে। ঘাপলা হচ্ছে আমরা আরবি উপসর্গ ক্লাস 9-10 ব্যাকরণ বইতে শিখতেছি কিন্তু চারটা। শিখতেছি কয়টা? চারটা। আরবি উপসর্গ কয়টা শিখতেছি? আম, খাস, লা, গড়, চারটা। কিন্তু আরো দুইটা, এটা আমরা কিন্তু এই দুটো আমরা পরীক্ষায় আসতে দেখি, অনেকবার পরীক্ষায় আসছে যে ক্ষয়ের খা শব্দের ক্ষয়ের কোন উপসর্গ? আরবি উপসর্গ। বাজে কাজ শব্দের বাজে কোন উপসর্গ? বাজে কথা শব্দের বাজে কোন উপসর্গ? আরবি উপসর্গ। কিন্তু কেন জানি ব্যাকরণবিদরা এটাকে স্বীকৃতি দেয়নি। এখন স্বীকৃতি দেয় না বলতে হয়তো মানে আধুনিক ভাষাবিজ্ঞানীরা দিয়েছেন, বাট প্রাচীন যারা ভাষাবিজ্ঞানী ছিলেন তারা এই জিনিসটাকে স্বীকৃতি দেয় নাই।
এন্ড স্বীকৃতি না দেওয়ার কারণে পরীক্ষা যখন প্রশ্ন আসে যে আরবি উপসর্গ কয়টা, যদি এই কোশ্চেন যদিও খুব লেম কোশ্চেন, এটা কখনো আসে না, বাট যদি আসে 2-1 বার আসছিল, তো সেক্ষেত্রে অপশনে কিন্তু 6 ছিলই না। এক্ষেত্রে এটা মাথায় রাখবেন যে অপশনে 6 থাকে না, থাকলেও 4 উত্তর, অর্থাৎ আরবি উপসর্গ কয়টা আমরা 4টাই দিব, আম খাস লা গর, বিকজ এই দুইটা নিয়ে যেহেতু ঘাপলা আছে, কেউ স্বীকৃতি দিয়েছেন কেউ দেননি। কথা কি ক্লিয়ার? তবে হ্যাঁ, যদি এরকম প্রশ্ন আসে যে বাজে কাজ শব্দের বাজে কোন উপসর্গ, খয়ের কাজ শব্দের খয়ের কোন উপসর্গ, তাহলে আমরা আরবি দিব। বুঝতে পারছি? তাহলে আমরা আরবি দিব। জি ভাই, আমি জানতে চাচ্ছিলাম যে আরবি উপসর্গ বা ফার্সি উপসর্গ যেগুলো কথা বলেছি, এগুলোর সাথে কি শব্দ গঠনের ডাইরেক্ট কোনো সম্পর্ক আছে? যেমন আরবি শব্দ বলি, ফার্সি শব্দ বলি। অবশ্যই সম্পর্ক আছে। ফার্সি উপসর্গ যুক্ত কোন শব্দ, ফার্সি উপসর্গ যুক্ত কোন শব্দ, এটাকে আমরা ফার্সি শব্দ বলে ধরে নিব, সহজ কথা। বাংলা উপসর্গ যুক্ত কোন শব্দকে আমরা বাংলা শব্দ বলে ধরে নিব। কেননা ওয়েট, ভালো কোশ্চেন করছেন, আসেন খেয়াল করেন। এই যে আমাদের স্কুল কলেজে শেখানো হয় যে বাংলা শব্দ বসে বাংলা শব্দের পূর্বে, তৎসম শব্দ বসে তৎসম শব্দের পূর্বে, এটা তো শেখানো হয়, কনফার্ম। আমার বইতেও লেখা আছে। বাংলাদেশের এমন কোনো ব্যাকরণ বই নেই যার বইতে লেখা নাই, 100% রাইট, এটা সবার বইতে লেখা আছে। তাহলে এবার খেয়াল করেন তো, সুখবর, এই সুখবর শব্দে খবরটা কোন ওয়ার্ড জানেন? অভিধান দেখেন, খবরটা হচ্ছে আরবি শব্দ। সুখবর শব্দের খবর কোন শব্দ? আরবি শব্দ। আরবির পূর্বে সু বসতেছে, তাহলে আরবি শব্দের পূর্বে আরবি উপসর্গ না বসে বাংলা উপসর্গ বসতেছে। কেন? এই জায়গায় হচ্ছে প্যাচ। আবার আরো দেখেন কত উদাহরণ আছে, একটাই না তো। এই যেমন দেখেন, আমরা বলি যে বাংলা উপসর্গ যদি বাংলা শব্দের পূর্বে বসে, তৎসম যদি তৎসম উপসর্গের পূর্বে বসে, তার মানে ফার্সি কোথায় বসার কথা? ফার্সি শব্দের পূর্বে। তাহলে এই যে আমরা বলি বে টাইম, তাহলে এই যে বে টাইম শব্দের বেটা ফার্সি উপসর্গ, এটা বসতেছে কোথায়? ইংরেজির পূর্বে। তাহলে বে টাইম শব্দের বেটা তো ফার্সি উপসর্গ, বসতেছে ইংরেজি শব্দের পূর্বে। কেমনে হইলো? এখন যদি প্রশ্ন আসে যে বে টাইম শব্দটি কোন শব্দ, যদি প্রশ্ন আসে যে বে টাইম শব্দটি কোন শব্দ, এটার বেস্ট আনসার হচ্ছে এটা মিশ্র শব্দ। এটার বেস্ট আনসার কি? মিশ্র শব্দ, অর্থাৎ ফার্সি প্লাস ইংরেজি। কিন্তু অপশনে যদি মিশ্র শব্দ না থাকে, আপনি এটাকে তখন ফার্সি বলে দিতে পারবেন, কারণ ফার্সি উপসর্গ যুক্ত হলে তখন সেটাকে ফার্সি ধরা যাবে, বাংলা উপসর্গ যুক্ত হলে সেটাকে বাংলা ধরা যাবে। কনসেপ্ট ক্লিয়ার? বুঝতে পারছি? যেমন হেড মৌলবী, এখানে হেড কি? ইংরেজি শব্দ, আর মৌলবী আরবি, তার মানে ইংরেজি প্লাস আরবি, হেড মৌলবী। কিন্তু ইংরেজি শব্দ তো, ইংরেজি উপসর্গ তো ইংরেজি শব্দের পূর্বে বসার কথা। মৌলবী যেহেতু আরবি, তার মানে আরবি শব্দের পূর্বে তো আরবি উপসর্গ বসার কথা, ইংরেজি না, কিন্তু বসছে এবং বৈশ্য শব্দ গঠন হচ্ছে। এবং সেই জন্য হেড মৌলবী শব্দকে আমরা বলবো, যদি প্রশ্ন আসে হেড মৌলবী শব্দটা কোন শব্দ, মিশ্র শব্দ, এটা বেস্ট আনসার। কিন্তু অপশনে যদি মিশ্র না থাকে, তাহলে তখন আমরা ইংরেজি দিতে পারবো, কোনো সমস্যা নাই। কনসেপ্ট ক্লিয়ার? বুঝছেন ইফতি ভাই? ইফতি ভাই ক্লিয়ার? বা বাকি সবাই কি ক্লিয়ার? বুঝছেন কিনা? আলহামদুলিল্লাহ, ওকে, আশা করি ক্লিয়ার। তাহলে এখন আমরা যেটা বলতেছিলাম, আরবি উপসর্গ হচ্ছে 4টা। আরবি উপসর্গ কয়টা? আরবি উপসর্গ হচ্ছে 4টা। ওকে ফাইন। এরপর আসেন আমরা পরের পয়েন্ট যেটা নিয়ে আলোচনা করব, ফার্সি। ফার্সি উপসর্গ। হ্যাঁ, ফার্সি উপসর্গ কয়টা? ফার্সি উপসর্গ হচ্ছে 10টা। ফার্সি উপসর্গ হচ্ছে 10টা। যদি কারো মুখস্থ থাকে ভেরি গুড, যদি মুখস্থ না থাকে দেন আপনি আমার টেকনিক ফলো করতে পারেন। যদি কারো মুখস্থ থাকে ভেরি গুড, কোনো দরকার নেই আমার টেকনিক ফলো করার। আর যদি মুখস্থ না থাকে সেক্ষেত্রে আপনি আমার টেকনিক ফলো করতে পারেন। আমি একটা লাইন দিয়ে 10টা উপসর্গ মুখস্থ করাই। নিমফি বেদর কার বদনা কম বর্ব, এর মধ্যে 10টা উপসর্গ আছে। নিমফি বেদর কার বদনা কম বর্ব, নিম নিম ফি বে দর কার বদনা কম বর্ব। ওকে, মনে করেন ব্যাপারটা হচ্ছে এরকম যে নিমফি বেদর একজনের নাম, ওরা জিজ্ঞেস করতেছি যে নিমফি বেদর আমি পানি দিয়ে কার বদনা কম ভরবো। বুঝতে পারছেন? এখানে কিন্তু 10টা উপসর্গ আছে। দেখবেন এই যে দেখেন, নিম একটা, ফি 2টা, বে 3টা, দর 4টা, কার 5টা, বদ 6টা, না 7টা, কম 8টা, বর 9টা, ব 10টা। এই টোটাল হচ্ছে 10টা উপসর্গ আছে। নিম ফি বেদর কার বদনা কম ভরবো। আপনার যদি মুখস্থ থাকে অন্য কোনো ভাবে, আবারও বলছি সেটাই পড়েন, এটা পড়ার প্রয়োজন নাই। আর যদি মুখস্থ না থাকে তাহলে চাইলে আমার এটা পড়তে পারেন, চাইলে নিজেও বানাতে পারেন। মোট কথা হচ্ছে মুখস্থ রাখাটা হচ্ছে ফ্যাক্ট। নিমফি বেদর কার বদনা কম বলবো, দ্যাটস ইট, শেষ। তাহলে ফার্সি গেল 10টা, আরবি গেল 4টা। এবার আসেন উর্দু বা হিন্দি উপসর্গ। উর্দু বা হিন্দি উপসর্গ, সেটা কয়টা?
উর্দু বা হিন্দি উপসর্গ হচ্ছে একটা। উর্দু বা হিন্দি উপসর্গ কয়টা? একটা। সেটা কি? সেটা হচ্ছে হর। সেটা হচ্ছে কি? হর। যদিও বাংলায় শব্দটা হর, বাট হিন্দিতে অ্যাকচুয়ালি শব্দটা হচ্ছে হার। হিন্দিতে উচ্চারণটা হয় হার হিসেবে, হার। যেমন मैं हर रोज तुम्हारे लिए इंतजार करता हूँ এটা হচ্ছে হিন্দিতে বলে, ঠিক আছে? हर पल हर लम्हा, ঠিক আছে, मैं तुम्हारे लिए सपने दिखता हूँ, ঠিক আছে? এই যে हर पल हर लम्हा हर रोज, ঠিক আছে, মানে প্রত্যেক দিন, প্রত্যেক সময়, প্রত্যেক মুহূর্তে। ওকে, সো হার মানে হচ্ছে হিন্দিতে প্রত্যেক। এইটাকেই বাংলায় বলা হয় প্রত্যেক। হর শব্দ ব্যবহার করা হয়। হর মানে প্রত্যেক। যেমন মনে করেন হর রোজ, হর রোজ মানে প্রত্যেক দিন। বা মনে করেন যে আমরা বলি না হরেক মাল 20 টাকা, হরেক মাল 20 টাকা মানে কি? প্রত্যেকটা মাল 20 টাকা, যেটাই নিবেন এটাই 20 টাকা। কথা কি ক্লিয়ার? তো এই হরেক শব্দটা কিভাবে করে দিয়েছে? হর যোগ এক, হরেক মানে প্রত্যেকটা জিনিসই 20 টাকা, এরকম। বুঝতে পারছেন? ভাইয়া আপুরে কি এভাবে ইমপ্রেস করছিলেন? আরে ধুর, সেটা অন্য কাহিনী। কি? সেটা অন্য কাহিনী, ওটা বিশাল হিস্ট্রি। তারপরে কি বলছে? কোনটা কোন শব্দ, এটার উপর কি কোনো ক্লাস আছে স্যার? কোনটা কোন শব্দ এটা তো আপনাদেরকে পড়াবো, এখনো পড়াই নাই তো। কোনটা আরবি, কোনটা ফার্সি, কোনটা হিন্দি, কোনটা তুর্কি, এগুলোর উপর তো ক্লাস নিব, এটা পড়াবো তো, সমস্যা নাই। ওকে, তাহলে উর্দু বা হিন্দি উপসর্গ কোনটা? একটা, সেটা হচ্ছে হার, যেটা বাংলা অ্যাকচুয়ালি ব্যবহৃত হয় হর হিসেবে, এবং সেটার অর্থ হচ্ছে প্রত্যেক। অর্থ কি? অর্থ হচ্ছে প্রত্যেক। ওকে, ফাইন। এন্ড তারপর হচ্ছে ইংরেজি উপসর্গ। ইংরেজি উপসর্গ হচ্ছে একটা, সরি চারটা। ইংরেজি উপসর্গ হচ্ছে চারটা। চারটা কি কি? চারটা হচ্ছে হেড, সাব, ফুল, হাফ। হেড, সাব, ফুল, হাফ। ওকে, ফাইন। কোনটার অর্থ কি এটা আমি আশা করি এটা আমার বলা লাগবে না, আপনারা সবাই জানেন। হেড মানে প্রধান, সাব মানে তত্ত্বাবধানে, যেমন সাব ইন্সপেক্টর, সাব রেজিস্ট্রার। ওকে, দেন হচ্ছে মানে এটা সাব মানে হচ্ছে হ্যাঁ, যেমন সাব রেজিস্ট্রার, ঠিক আছে, এরকম। দেন হচ্ছে সাব ইন্সপেক্টর। তারপর হচ্ছে ফুল। ফুল কি? ফুল মানে হচ্ছে সম্পূর্ণ, যেমন ফুল হাতা, ফুল প্যান্ট। হাফ মানে হচ্ছে অর্ধেক, হাফ হাতা, হাফ প্যান্ট, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই হচ্ছে টোটাল আমাদের উপসর্গের সম্পর্কিত আলোচনা। এখন দেখেন এই এতক্ষণ পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে, এই ক্লাসের মধ্যে আপনি কয়টা উপসর্গ শিখছেন খেয়াল করেন। বাংলা উপসর্গ শিখছেন 21টা, তৎসম শিখছেন 20টা, আরবি শিখছেন 4টা প্লাস এক্সট্রা আরো 2টা শিখছেন, ফার্সি শিখছেন 10টা, ইংরেজি শিখছেন 4টা, উর্দু বা হিন্দি শিখছেন 1টা, আর হচ্ছে এই তো শেষ টোটাল। তাহলে এখন টোটাল কয়টা উপসর্গ আছে আসলে আমরা একটু দেখি। 21 আর 20 41, আর 4 45, আর 2 47, আর 10 57, আর 4 61, আর 1 62। তার মানে টোটাল 62টা উপসর্গ আপনি শিখে ফেলছেন। টোটাল কয়টা উপসর্গ শিখছেন? 62টা উপসর্গ আপনি শিখে ফেলছেন। এবার সবাই ক্লাসের প্রথমে যে স্যাম্পল কোশ্চেন লিখছিলাম সেই স্যাম্পল কোশ্চেনে যান। ক্লাসের প্রথমে আপনারা সবাই যে স্যাম্পল কোশ্চেন লিখছিলেন সেই স্যাম্পল কোশ্চেনে যান। কোশ্চেনে গিয়ে 1 নাম্বার টিক দেন। আপনি এখন 1 নাম্বার পারেন, অর্থাৎ আ কোন উপসর্গ, অনা কোন উপসর্গ, প্রতি কোন উপসর্গ, লা কোন উপসর্গ, হর কোন উপসর্গ, কার কোন উপসর্গ, নিম কোন উপসর্গ, হেড কোন উপসর্গ, ফুল কোন উপসর্গ, এগুলো সব আপনি পারেন। ওকে, 2 নাম্বারও টিক দেন, বিকজ যে 1 নাম্বার পারবে সে 2 নাম্বারও পারবে। 2 নম্বরে কি ছিল? প্রহার শব্দের প্র কোন উপসর্গ। খেয়াল করেন, প্র কোন উপসর্গ নরমালি তৎসম, তাহলে প্রহার শব্দের প্র কোন উপসর্গ হবে? তৎসমই হবে। যেমন মনে করেন লা কোন উপসর্গ, আরবি, তাহলে লাপাত্ত শব্দের লা কোন উপসর্গ, আরবি হবে। একই জিনিস। নিম কোন উপসর্গ, ফার্সি, তাহলে নিমরাজি শব্দের নিম কোন উপসর্গ, ফার্সি হবে। একই জিনিস। হেড কোন উপসর্গ, ইংরেজি, তাহলে হেডমাস্টার শব্দের হেড কোন উপসর্গ হবে? ইংরেজি হবে। একই কথা। মোট কথা একটা উপসর্গটা যে ভাষার, উপসর্গ যুক্ত শব্দটার মধ্যে ওই উপসর্গটা সেই ভাষারই হয়। তার মানে 1 পারলে 2 পারবেন। হ্যাঁ, 2 আপনার প্যাচ লাগবে আশুবিনীতে। আশুবিনীর প্যাচটা আমি ক্লিয়ার করেই দিছি। অর্থাৎ একটা ওয়ার্ড থেকে আশুবিনী দেখে কিভাবে বুঝবেন এটা বাংলা না তৎসম, এটা তো ক্লিয়ার করেই দিছি। সো আলটিমেটলি 1 2 দুইটা নিয়ে আপনার কোনো প্রবলেম নাই। 6 নাম্বারটা টিক দেন। 6 নাম্বারে আছে হচ্ছে সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন, ওইটাও আপনার পড়া হয়ে গেছে। প্রথমেই আমি ওটা নিয়ে আলোচনা করছি 6 নাম্বারটা। তাহলে বাকি আছে আমাদের 3 4 5। এখন আমরা 3 নাম্বারটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ একটা শব্দ দেখলে কিভাবে এটা বুঝবো যে এটা কোন অর্থ প্রকাশ করে। অনেকে একটু আগে বলতেছিলেন আমাকে, স্যার একটা শব্দ দেখলে, অর্থ দেখলে আমরা বুঝি না, কিভাবে কোন অর্থ প্রকাশ করে। ওকে,
তো আমি এটার পুরো বেসিকটা আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। তবে বোর্ডে আমি এখানে কম জিনিস লিখবো আলহামদুলিল্লাহ। এটার প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের এক্সপ্লেনেশন সহ, আমার তো আর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সব মনে নাই, সো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের এক্সপ্লেনেশন সহ আমি এটার উপরে একটা ভিডিও টিউটোরিয়াল অলরেডি আপলোড করছি। আপনারা আমার বেসিক এখন যেটা শেখাবো এই বেসিকটা শেখার পরে তারপর আপনারা ভিডিওটা দেখবেন। আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, আমি 2টা ভিডিও দিয়ে দিব, ঠিক আছে? আগে বেসিকটা শিখেন। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে কোন একটা শব্দ সেটা যে অর্থটা প্রকাশ করে এটা আমাকে প্রথমে জানতে হবে। এরপরে এর প্রথমে যে উপসর্গটা বসেছে সেই উপসর্গ বসার পরে এই পুরো শব্দের অর্থ কি সেটা আমার জানার দরকার নাই। এই পুরো শব্দটা কি অর্থ প্রকাশ করে সেটা আমার জানার দরকার নাই। উপসর্গটা বসার কারণে মূল শব্দের অর্থের কি পরিবর্তন হয়েছে এইটা হচ্ছে ফ্যাক্ট। এইটা হচ্ছে ফ্যাক্ট। যেমন দেখেন, আমি আপনাকে জিনিসটা বোঝাচ্ছি। মনে করেন আমি বললাম যে আগমন শব্দের আ উপসর্গটি কোন অর্থ প্রকাশ করে। আগমন শব্দের আ উপসর্গটি কোন অর্থ প্রকাশ করে? প্রশ্ন আসলো। এখন অনেকেই দেখি উত্তর দেয় আগমন শব্দের আ উপসর্গটি আশা অর্থ প্রকাশ করে। কোন অর্থ প্রকাশ করে? আশা অর্থ প্রকাশ করে। অপশনে আশা আছেও, অপশনে আশা দেয়ও, একটা অপশনে আশা এটা থাকে, কিন্তু উত্তর আশা অর্থ প্রকাশ করে না। উত্তর এটা না। এখন প্রশ্ন হচ্ছে কেন? দেখেন, আগমন শব্দের অর্থ আশা, এটা ঠিক আছে, বাট এটা তো পরীক্ষায় চায় নাই যে আগমন শব্দের অর্থ কি। চাইছে আগমন শব্দে আ উপসর্গটা কোন অর্থ প্রকাশ করে, এটা চাইছে। এখন এটা বুঝতে হলে আপনাকে আগে বুঝতে হবে গমন শব্দের অর্থ কি। গমন মানে কি? গমন মানে যাওয়া। গমন মানে কি? যাওয়া। আগমন মানে কি? আসা। তার মানে গমনের বিপরীত। তার মানে আগমন শব্দে আ উপসর্গটা বিপরীত অর্থ প্রকাশ করে। কথাটা কি ক্লিয়ার? আমি কি বুঝতে পারছি? কোন শব্দে কোন অর্থ কোন উপসর্গ প্রকাশ করে? বিলিভ মি, দেয়ার ইজ নো টেকনিক। এটার কোনো টেকনিক নেই। ইউ জাস্ট হ্যাভ টু ইউজ ইউর ব্রেইন, ইউর সাবকনশিয়াস মাইন্ড। আপনি এই বিষয়টা নিয়ে যত চিন্তা করবেন, যত প্র্যাকটিস করবেন, আপনার ব্রেইন তত খুলবে, পরীক্ষায় আপনার এটা হওয়ার সম্ভাবনা তত বেশি। জাস্ট প্র্যাকটিস করতে হবে, বেসিকটা মাথায় রেখে প্র্যাকটিস করতে হবে, দ্যাটস ইট। এটার কোনো টেকনিক নেই, ঠিক আছে? আমি আবার অন্য আরো কিছু উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, খেয়াল করেন। যেমন বললাম যে বিনির্মাণ, বিনির্মাণ শব্দে, বিনির্মাণ শব্দের বি উপসর্গটি কোন অর্থ প্রকাশ করে? বিনির্মাণ শব্দের বি উপসর্গটি কোন অর্থ প্রকাশ করে? হ্যাঁ, বিনির্মাণ শব্দের বি উপসর্গটি কোন অর্থ প্রকাশ করে? এখন প্রশ্ন হচ্ছে, আপনাকে আগে বুঝতে হবে এটার মধ্যে মূল শব্দটা কি। মূল শব্দ হচ্ছে নির্মাণ। এখন নির্মাণ মানে কি? নির্মাণ মানে তৈরি করা। নির্মাণ মানে কি? তৈরি করা। তাহলে বিনির্মাণ শব্দে বিটা কোন অর্থ প্রকাশ করে? বিনির্মাণ মানে কি? বিনির্মাণ মানে কি নতুন ভাবে তৈরি করা। বিনির্মাণ মানে কি প্রসারণ করা। এই বিনির্মাণ শব্দের বি উপসর্গটি কোন অর্থ প্রকাশ করে? এটা জয়কলির বইতে, অগ্রদূতের বইতে এটা দেওয়া আছে হচ্ছে সংযোজন অর্থ প্রকাশ করে, সম্প্রসারণ অর্থ প্রকাশ করে দেওয়া আছে। সম্প্রসারণ ভুল, সম্প্রসারণ না। এটার কারেক্ট আনসারটা হচ্ছে ইতিবাচকতা। কারেক্ট আনসারটা কি? কারেক্ট আনসারটা হচ্ছে ইতিবাচকতা। এখন প্রশ্ন হচ্ছে ভাই কেমনে, কেমনে ইতিবাচকতা প্রকাশ করে? দেখেন, আপনাকে একটা বাক্য বললাম যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন বিনির্মাণে আমরা আইকন প্লাস পরিবার সর্বদা বদ্ধপরিকর। সাপোজ একটা বাক্য বললাম, তো বাক্যটা কি ছিল? আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন বিনির্মাণে আমরা আইকন প্লাস পরিবার সর্বদা বদ্ধপরিকর। এখন তার মানে কি আপনার স্বপ্নটা নির্মাণ আপনি করেছেন, সেটাকে ভেঙে নতুন করে আমি তৈরি করব? ব্যাপারটা কি এরকম? নাকি আপনি যেটা একটা স্বপ্ন তৈরি করেছেন বা স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নটা ছোট, এটাকে আমার বড় করতে হবে, সম্প্রসারণ করতে হবে, এরকম? নাকি আপনার স্বপ্নটা আপনি যাই দেখেছেন সেটাই আমার বাস্তবে রূপ দিতে হবে? আপনার স্বপ্নের বাস্তবে রূপদানের জন্য আমরা আইকন প্লাস পরিবার বদ্ধপরিকর। আপনার স্বপ্নটা ছোট, এটাকে বড় করবো তা না। আপনার স্বপ্নটা আপনি দেখছেন, এটা ভুল দেখছেন, এটাকে ভাঙে আবার নতুন করে করবো তাও না। তো তার মানে এখানে বিনির্মাণ শব্দটা কি অর্থ দেয়? বি শব্দটা হচ্ছে ইতিবাচকতা অর্থ দেয়। যেমন আরো দেখাই, যেমন মনে করেন, এই যে মনে করেন, আচ্ছা আগে আমাকে আরেকটা কথা বলেন তো, সঠিক শব্দটা কি ঠিক না ভুল? বলেন তো, সঠিক শব্দটা কি ঠিক না ভুল?
সঠিক শব্দটা কি সঠিক না ভুল? কি জানেন এই সম্পর্কে? ওকে, নয়ন ভাই বলছে ভুল, সোহেল রানা বলছে ভুল। আর কেউ? আমি মতামত জানতে চাচ্ছি, আপনারা কতজন সঠিক জানেন, কতজন ভুল জানেন? আচ্ছা, দাস ভাই বলছে ঠিক। ওকে, বাকিদের মতামত একটু জানতে চাচ্ছি আমি। কেউ বলছেন ঠিক। আচ্ছা, আশিক ভাই বলছে জানি না সঠিক শব্দটা কি। আচ্ছা, কেউ বলেছেন ঠিক, কেউ বলছেন ভুল। ওকে, আমিনুল বলছেন ভুল। সঠিককে সঠিকই জানি ভাই। আচ্ছা, ওকে, কেউ বলছেন সঠিক, কেউ বলছেন ভুল। ওকে, ফাইন। এবার আমি এই জিনিসটা বুঝাই দিচ্ছি, খেয়াল করেন। ব্যাপারটা হচ্ছে যারা সঠিককে ভুল বলে তারা কেন ভুল বলে আগে আমি সেটা লজিক দিই। হ্যাঁ, ঠিককে বেশি জোর দিয়ে বলেছে। এই যে ফেরদৌস ভাই, জানাতুল ফেরদৌস এখানে একটা পয়েন্ট বলছে যে ঠিককে বেশি জোর দেওয়া হয়েছে, বাট সঠিক ভুল কিনা জানি না। তাই আমি বলি ব্যাপারটা হচ্ছে আসলে সঠিক ভুল না, সঠিক একদম 100% সঠিক। প্রশ্ন হচ্ছে কেন, এটার ব্যাখ্যা দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। ঠিক শব্দের মানে কি? যারা ভুল বলে তারা কোন লজিকে ভুল বলে সেই ভুলটাকে আমি, তাই সেই লজিকটাকে আমি বলছি। তাদের লজিকটা হচ্ছে ঠিক শব্দের অর্থ হচ্ছে কারেক্ট, রাইট। তো ঠিক মানে যা, তার পূর্বে স উপসর্গ বসে তো ঠিক শব্দের অর্থ পরিবর্তন করে নাই। তো অর্থ যদি পরিবর্তন না করে তাহলে তো সেটাকে আমি উপসর্গ বলতে পারবো না। আমার উপসর্গের মেইন থিমটাই তো এটা যে উপসর্গ কোন শব্দের পূর্বে বসে সেই শব্দের অর্থের পরিবর্তন করবে, কি রাইট? তাহলে স যদি বসে, স বসার পরে কি ঠিক শব্দের অর্থের পরিবর্তন হয়েছে? বলেন, ঠিক শব্দের অর্থের কোনো পরিবর্তন হয়েছে? এটার কারেক্ট অ্যান্সার খ, মানে ঠিক অ্যান্সার খ, সঠিক অ্যান্সার খ। সঠিক বসানোর কারণে, স বসানোর কারণে ঠিক শব্দের অর্থের কি কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। এই কারণে যারা ঠিক শব্দটাকে ঠিক বলে আর সঠিককে ভুল বলে তারা এই লজিকটা দেয়, বাট এই লজিকটাই আসলে ভুল। এই লজিকটাই আসলে ভুল। আসেন, এটা আসলে খুব বেশি বাংলা নিয়ে না পড়ে থাকলে এটা আসলে ধরতে পারার কথা না। আমি বলি ব্যাপারটা কি আসলে। ব্যাপারটা হচ্ছে উপসর্গ সবসময় যে অর্থের পরিবর্তন করবে ব্যাপারটা তা না। উপসর্গ অর্থের পরিবর্তনের সাথে সাথে পরিমার্জনও করতে পারে। একটা কথা বলছিলাম, পরিবর্তন বা পরিমার্জন করবে। এই পরিমার্জন জিনিসটা কি? মানে অর্থের সংকোচন বা প্রসারণ ঘটাবে। অর্থ পরিবর্তন না করে অর্থের সংকোচন বা প্রসারণ ঘটাবে, এটাও হতে পারে। আমি এই সঠিক শব্দটা যে ঠিক না ভুল এটার জন্য আমি আপনাকে আরো দুইটা শব্দের উদাহরণ দিচ্ছি, খেয়াল করেন। আমি আপনাকে বললাম গীত শব্দের অর্থ কি বলেন তো? গীত, গীত মানে কি? গান। গীত মানে কি? গান। এখন যদি বলি আমি সঙ্গীত, সংযোগ গীত, সঙ্গীত, সঙ্গীত শব্দটা কিভাবে গঠিত হয়েছে? সঙ্গীত শব্দটা হচ্ছে সম উপসর্গ যোগে গঠিত হয়েছে, সংযোগ গীত ইকুয়াল টু সঙ্গীত। এখন প্রশ্ন হচ্ছে সঙ্গীত শব্দটা কি ভুল? যদি সঠিক শব্দের ঠিকটা রাইট হয়, সটা ভুল হয়, মানে সযোগ করার কারণে উপসর্গের অর্থ পরিবর্তন হয় নাই, এই লজিক যদি দেয় তাহলে সঠিক যদি ভুল হয় তাহলে তো সঙ্গীত এটাও ভুল। লজিক্যালি তো সঙ্গীত এটাও তাহলে ভুল। তাহলে তো শুধু গীত এটা রাইট, কারণ সঙ্গীত যা গীত তা। গীত মানে গান, সঙ্গীত মানে কি? গান না? সঙ্গীত মানে কি? গানই তো, একই তো জিনিস। আরো দেখাই উদাহরণ। আসেন, মনে করেন আমি জয়লাভ করেছি, আমি পরীক্ষায় জয়লাভ করেছি, ভর্তি পরীক্ষায় আমি জয়লাভ করেছি, এটা না বলে যদি বলি ভর্তি পরীক্ষায় আমি বিজয় লাভ করেছি, তো জয় শব্দের অর্থ যা, বিজয় শব্দের অর্থ কি চেঞ্জ হয়েছে? ডেফিনেটলি না, অর্থ তো সেম। তাহলে যেহেতু অর্থ সেম, তার মানে কি বি শব্দটা, এই বিজয় শব্দটা ভুল? তাহলে বিজয় দিবসের বিজয় শব্দটা কি ভুল? না। এই বিজয়, জয়, সঙ্গীত, গীত, সঠিক, ঠিক সব 100% সঠিক, একটাও ভুল না। ব্যাপারটা হচ্ছে এই শব্দগুলোতে উপসর্গ যুক্ত হয়ে কেবল ইতিবাচকতা প্রকাশ করছে। কেবল কি প্রকাশ করছে? ইতিবাচকতা প্রকাশ করছে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, দেখবেন গ্রামের মহিলারা যখন একটা, মনে করেন 10 জনে মিলে বসছে, তো একজন আরেকজনে বলতেছে দেখি একখান গীত গাও তো। কি বলতেছে? দেখি একখান গীত গাও তো। হ্যাঁ, তো এই যে উনি বলছে দেখি একখান গীত গাও তো, মানে কি? দেখি একখান গান করো। আবার যখন কোন স্টেজ পারফরমেন্স হয়, জীবনে শুনছেন বলতেছে যে এই মুহূর্তে মঞ্চে গীত পরিবেশন করতে আসছেন অমুক, কোনদিন বলছে গীত পরিবেশন করতে আসছেন না, বলে কি এই মুহূর্তে মঞ্চে সঙ্গীত পরিবেশন করতে আসছেন অমুক। তো তার মানে সঙ্গীত বলতেছে, তার মানে কি
ওই গীত শব্দটাকে শুনতে আর একটু শ্রুতি মধুর লাগবে, ভালো লাগবে, সেই হিসেবে সমুপসর্গটা যুক্ত করা হয়েছে। অর্থের পরিবর্তন হয় নাই, কিন্তু অর্থটা কি হয়েছে, একটু ইতিবাচকতা পেয়েছে। কনসেপ্টটা কি ক্লিয়ার? অর্থটা একটু সম্প্রসারণ হয়েছে। জিনিসটা কি ক্লিয়ার? তার মানে এই না যে এখানে গীত বলতে এক জিনিস বুঝাইছে, সঙ্গীত বলতে অন্য জিনিস বুঝাইছে। নো, বুঝতে পারছেন? ঠিক সেম ভাবে আমি জয়লাভ করেছি, এটা শুনতে যতটা ভালো লাগে তার চেয়ে আমি বিজয় লাভ করেছি, আজ আমরা বিজয় লাভ করেছি, এটা শুনতে বেশি ভালো লাগে। তার মানে জয়টাকে আরো বেশি ইতিবাচকতা দিচ্ছে। কথা কি ক্লিয়ার? একজন বলছে ইতিবাচকতা কি জিনিস? আছে ইতিবাচকতা মানে হচ্ছে অ্যাকিউরেসি, ওকে, সঠিকতা দান করছে, মানে এটা কারেক্ট, বেশি কারেক্ট, পজিটিভ সেন্স, রাইট, পজিটিভ সেন্স, ওকে, পজিটিভিটি, রাইট, ওকে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে দেখেন আমি জয়লাভ করেছি, বিজয় লাভ করেছি, তাহলে এই যে খেয়াল করেন ঠিক, তাহলে এই ঠিকের পূর্বে যদি আমি বলি সঠিক অ্যান্সার, এটার সঠিক উত্তর এটা, তার মানে কি 100% ঠিক, বুঝতে পারছেন? তো তার মানে এটা ভুল না। তো তার মানে সঠিক শব্দের সঠিক কোন অর্থ প্রকাশ করছে? ইতিবাচকতা অর্থ প্রকাশ করছে, বুঝতে পারছি? তো তার মানে কোন একটা শব্দে উপসর্গটা কোন অর্থ প্রকাশ করে, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে মূল শব্দটা কি এবং মূল শব্দের অর্থের সাথে উপসর্গ যোগ করার পরে অর্থটা কি পরিবর্তন হয়েছে সেটার উপরে, আর কিচ্ছু না। সহজ জিনিস। এবার আসেন আমি কিছু উদাহরণ দিই, জাস্ট কিছু উদাহরণ দিব, প্র্যাকটিস করবেন, কাহিনী খালাস। ওকে ফাইন, আসেন। যেমন কি, আসেন আমি যদি বলি রাম ছাগল শব্দের রাম উপসর্গটি কোন অর্থ ব্যবহৃত হয়েছে? রাম ছাগল শব্দের রাম উপসর্গটি কোন অর্থ প্রকাশ করেছে? খেয়াল করেন, ছাগল মানে কি? ছোট জিনিস। রাম ছাগল মানে কি? এটা ছাগল হচ্ছে বড় সাইজ, মানে কি? বৃহদার্থ। তার মানে কি? বৃহদার্থ অর্থ প্রকাশ করেছে। এর কোনো টেকনিক আছে? বলেন, এটা কোনো টেকনিক দিয়ে বের করছি? দেয়ার ইজ নো টেকনিক, বললাম না, ইটস জাস্ট অল অ্যাবাউট ইউর প্র্যাকটিস এন্ড সেন্স, আপনার কনসিয়াসনেস এর উপরে ডিপেন্ড করে, ওকে? তাহলে ব্যাপারটা খেয়াল করেন, মনে করেন আমি বললাম রামদা শব্দের রাম কোন উপসর্গ? এখন চিন্তা করেন দা মানে কি? এই যে এটা হচ্ছে দা, এটা হচ্ছে কি? এটা হচ্ছে দা, এই শেষ। আর যদি বলি রামদা, তাহলে রামদা মানে কি? রামদা মানে হচ্ছে এই, মনে করেন এটা হচ্ছে রামদা, হ্যাঁ, এই এটা হচ্ছে রামদা, বুঝতে পারছেন? তাহলে রামদা কি? রামদার মধ্যে দাটা একটু বৃহদার্থ প্রকাশ করছে, বুঝতে পারছেন? তার মানে এটা কি? এটা হচ্ছে বৃহদার্থ। রাম ছাগল বৃহদার্থ প্রকাশ করে। আমি যদি বলি অনাবৃষ্টি শব্দ, অনা উপসর্গ কি অর্থ প্রকাশ করে? বৃষ্টি মানে কি? চিন্তা করেন, বৃষ্টি মানে বৃষ্টি, অনাবৃষ্টি মানে কি? বৃষ্টি নাই। তার মানে কি? নঞ্চর্থক বা নাবোধক অর্থ প্রকাশ করে। কথা কি ক্লিয়ার? নাবোধক অর্থ প্রকাশ করে। যেমন মনে করেন আমি বললাম যে গরমিল শব্দে গড় উপসর্গটা কোন অর্থ প্রকাশ করে? তো মিলের বিপরীত কি? গরমিল, মানে মিল নাই, তার মানে বিপরীত অর্থ বা নঞ্চর্থক অর্থ যে কোনো একটা প্রকাশ করে। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, ইফতি ভাই হাত তুলছে, ওয়েট, আনমিউট করছি। এই সন্দেহটা ভাইয়া আমার কোশ্চেনটা আমি ইয়েতে করছিলাম, যখন ইউটিউবে উপসর্গের ক্লাসটা করছিলাম তখন ছিল নঞ্চর্থক আর বিপরীত, এটার ভিতরে কি পার্থক্য আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে। নঞ্চর্থক শব্দের মানে হচ্ছে নাবোধক, আর বিপরীত মানে সেটা পজিটিভও হইতে পারে, নেগেটিভ হইতে পারে। যেমন আমি যদি বলি ভালো, ভালোর বিপরীত হচ্ছে খারাপ, ভালোর বিপরীত খারাপ। এখন খারাপ মানে কিন্তু নাবোধক না, খারাপ মানে কি? নাবোধক না। নাবোধক মানে কি? যেমন মনে করেন, নাবোধক মানে হচ্ছে, যেমন মনে করেন আমি যদি বলি, মনে করেন যে বৃষ্টি অনাবৃষ্টি মানে বৃষ্টি নাই, এটা হচ্ছে নাবোধক। যেমন মনে করেন আমি বললাম যে কি বলে হাজির, গড় হাজির, মানে হাজির হয় নাই, মানে যেটা নাবোধক অর্থ দিবে সেটা হচ্ছে নঞ্চর্থক, বুঝতে পারছেন? তো জিনিস, এখন মনে করেন যে একটা লোক কোনো একটা জায়গায় হাজির হয় নাই, তো সেটা হচ্ছে নাবোধক অর্থ। এখন সেটা কিন্তু তার মানে এটা খারাপ না। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন? বিপরীত আর নঞ্চর্থকের মধ্যে ডিফারেন্স আছে, অবশ্যই আছে। আবার সবকিছু যে নঞ্চর্থক হবে, বিপরীতটা নঞ্চর্থক হবে এরকমও না। কিছু কিছু বিপরীত আছে যেটা নঞ্চর্থক হয়, সবকিছু বিপরীত যে নঞ্চর্থক হবে তাও তো না। যেমন রাজা, এটা বিপরীত হয় রানী বা প্রজা, রাজা প্রজা অথবা রাজা রানী। তো এখানে কারে আপনি খারাপ বলবেন? কেউই খারাপ না। ছেলে বুড়ো বা স্বামী স্ত্রী, নর নারী, এখানে কি কেউ নঞ্চর্থক আছে? নঞ্চর্থক নাই, এগুলো বিপরীত, বুঝতে পারছেন? জি ভাই। ওকে,
ওকে, সো তাহলে আমরা আলোচনা করতেছিলাম যেটা, সেটা হচ্ছে একটা শব্দে কোন অর্থ প্রকাশ করে, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন ইউর সেন্স এন্ড প্র্যাকটিস, জাস্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস। আমি আপনাদেরকে বেসিক জিনিসটা ক্লিয়ার করে দিয়েছি। এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। এন্ড আমি দুইটা ভিডিও লিংক দিচ্ছি, দুইটা ভিডিওর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন গুলো আমি কিভাবে সলভ করছি এই বিষয়টা ভালো করে দেখতে হবে। কথা কি ক্লিয়ার? এন্ড আই নো যে এই বিষয়টা দেখার পরে আপনার কোনো প্রবলেম হতে পারে, মানে দেখার আগে হবে না, বাট দুইটা ভিডিও পরিপূর্ণভাবে না টেনে মনোযোগ দিয়ে দেখার পরে আপনার কিছু কিছু উদাহরণ নিয়ে প্রবলেম হবে। এন্ড যেটাতে প্রবলেম হবে সেটা কোড করে রাখবেন বা আপনারা মেসেঞ্জার গ্রুপে আলোচনা করবেন, সেটা আমি বুঝাই দিব, কোনো সমস্যা নাই। আরেকটা কথা, লাস্ট পয়েন্ট, আমার আজকের ক্লাস শেষ, আমি জাস্ট চলে যাব, তার আগে একটা কথা, আগামী ক্লাস যারা লাইভ করবেন না, আগামী ক্লাস আবারও বলতেছি, ক্লাসটা রেকর্ড হচ্ছে, সো পরবর্তীতে যারা ক্লাস করতেছেন তাদের উদ্দেশ্য বলছি, যারা আগামী ক্লাসটা লাইভ করবেন না তাদের একটু দুর্ভোগ পোহাতে হবে। বিকজ আগামী ক্লাসে আমরা আলোচনা করব উপসর্গের অর্থ বিশ্লেষণ, সরি উপসর্গের একটা শব্দের মধ্যে কয়টা উপসর্গ আছে এইটা, অর্থাৎ উপসর্গের বিশ্লেষণ। এটা বাংলাদেশের কোনো জায়গায় ভালো করে পড়ানো হয় না, ইনফ্যাক্ট পড়ানোই হয় না। এর অবশ্য বিশেষ একটা কারণ আছে, বিকজ উপসর্গ বিশ্লেষণের কোনো টেকনিকই নাই, তো পড়াবে কেমনে? এটা প্রথম 2013 সালে আমি এবং আমার একটা বন্ধু, আমরা দুজন মিলে বের করি, বাট তখন এটা অনেকগুলো রুলস ছিল, তখন আমরা 21টা রুলস ছিল, 21টা রুলস দিয়ে বের করছিলাম। কালের বিবর্তনে ওই 21টা রুলসকে কমিয়ে মাত্র 5টা রুলসে নিয়ে আসছি। এই 5টা রুলস দিয়ে আমি উপসর্গের বিশ্লেষণটা আপনাদেরকে বুঝাবো। এন্ড আই প্রমিস, আপনি যদি আমার 5টা রুলস বুঝেন এন্ড তারপরে প্র্যাকটিস করেন বই থেকে, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রশ্ন করুক, যেই জায়গা থেকে প্রশ্ন করুক, আপনার কমন না পড়তে পারে, ইটস নট এ ফ্যাক্ট। কমন পড়লো কি পড়লো না দেখার বিষয় না, আপনি পারবেন। আপনার পরীক্ষার হলে যে প্রশ্নটাই আসুক, আপনি উপসর্গ বিশ্লেষণ থেকে আপনি পারবেন। কিন্তু আপনি যদি না বুঝে শুধু মুখস্থ করেন, তাহলে কমন না পড়লে আপনি শেষ। কথাটা কি ক্লিয়ার? সেই জন্য নেক্সট ক্লাসটা চেষ্টা করতে হবে লাইভ ক্লাস করার। ওকে, সো তাহলে আজকের মতো এখানে ইতি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর উপসর্গের দুইটা ক্লাসের লিংক আমি এখনই দিয়ে দিচ্ছি, ওকে, মেসেঞ্জার গ্রুপে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।